বড় ভাইয়াকে মা নিজের পছন্দে বিয়ে করিয়েছিলেন। একদম গ্রামের গরিব ঘরের রূপবতী কম বয়সী মেয়ে ছিল আমাদের ভাবি। মা বলতেন, কম বয়সী মেয়েই ভালো, তেজ দেখাবে না। আর বাপের বাড়ি ধনী হলে তো বড়াইয়ের চটি টেকায় দায় হয়ে যাবে। এছাড়া রূপবতী হতো এক প্রকার মেয়েদের জন্য বাধ্যতামূলকই, সেটি আর আলাদা করে বলবার দরকার নেই। ভাবির বয়স সম্ভবত 17 বছর ছিল, কিংবা 18 হতে পারে। কাঁচা সোনার ন্যায় গায়ের রং, চোখ দুটো টানা টানা, কি মায়াবী নিষ্পাপ তার মুখখানি। আমার বয়স তখন সবে 11। নতুন বউ নিয়ে বরযাত্রীর সঙ্গে হৈহুল্লো করে বাড়ি ফিরলাম সন্ধ্যাবেলায়। গ্রামের নিয়ম ছিল, শাশুড়ির ধান দুর্বা দিয়ে বরণ করলে তবে বউ ঘরে উঠবে, বলা বাহুল্য। মুসলিম সমাজেও তৎকালীন সময়ে এই নিয়ম প্রচলিত ছিল। ভাবিয়ের ভাইয়া তাই উঠোনে দাঁড়িয়ে রইলেন, কিন্তু মা আর আসেন না কিছুতেই। ভাইয়া তো তবুও পায়চারি করছিলেন উঠানে, কিন্তু বেচারি ভাবি নতুন বউ বলে ঠায় এক জায়গাতেই বিনা নড়াচড়ায় দাঁড়িয়েছিলেন তিনি। আর প্রমাণ সাইজের মশাগুলোর নতুন বইয়ের রক্তে জম্পেশ একটা আহার হয়েছিল সেদিন বলা যায়। সে যাই হোক, আমি ভারী অবাক হচ্ছিলাম এই ভেবে যে মা বের হচ্ছে না কেন। আশেপাশের চাচিরা কত করে ডাকছে, কিন্তু তিনি তবুও আসছে না। ব্যাপারটা কি? খোঁজ নিয়ে মায়ের ঘরে যেয়ে দেখি তিনি মনমরা হয়ে বসে আছেন। আমি বললাম, কি হয়েছে মা? নতুন ভাবিকে বরণ করবে না? কি যে সুন্দর লাগছে বউ সাজে ভাবিকে, তুমি তো এখনো দেখলেই না। আমার উৎসাহী ভঙ্গিতে করা গল্প মাঝপথেই থামিয়ে দিলেন মা। বললেন, ওই ছোট লোককে দেখার শখ আমার নাই। আশ্চর্য হয়ে জিজ্ঞাসানো দৃষ্টিতে তাকালাম। মা বললেন, দেখলি, ফকিরের বাচ্চারা একটা কিছু দিল না আমার ছেলেকে, খালি হাতে পাঠিয়ে দিল মেয়েকে। আমরা যৌতুক চাইনি, নেহাতে ভালো মানুষ বলে, তাই বলে কি আমাদের এমন করে ঠকাবে? তোর অশিক্ষিত চাচাতো ভাই বিয়ে করলো গত বছর। সেও তো হোন্ডা পেল, ক্যাশ টাকা পেল, ঘরভর্তি আসবাব পেল মেয়ের বাবার থেকে। তার তো বড় ভাই কি ওর চেয়ে অযোগ্য? হায় খোদা, তোর বাপও কিছুই বলল না। মা কান্না করার মতো ভঙ্গি করতে লাগলেন। আমার মনে হলো আসলে তো কথা ঠিক। আমার এত গুণী ভালো ভাইটা তো মস্ত ঠকা ঠকলো। পরক্ষণে আবার বললাম, কিন্তু আম্মা, ভাবিরা তো গরিব। মা ধমকে উঠলেন, বললেন, চুপ কর গাধা। গরিব বলে কি মেয়ের বিয়েতে কিছু দেবে না জামাইকে? আমি মেনে নিলাম। মায়ের রাগের কারণ আছে বটে, বরণ করতে এই জন্যই যাচ্ছে না মা। তবে মাকে শেষমেশ উঠতেই হলো, কেননা বাবা এসে ধমকালেন। বললেন, এসব কেমন ছোটলোকিপনা? নতুন বইয়ের আজ প্রথম দিন এ বাড়িতে, সে কি ভাবছে জানি না। বড় ভাবি সেদিন কি ভেবেছিল। অনেক কাঠখড় পুড়িয়ে ঘরে প্রবেশ করেছিল শেষে। এরপরও মা ছিলেন রাগ করে। বাবা অমন করে ধমকালেন ভরা বাড়িতে। তাছাড়া ভাইয়াও কিছু পেল না, সেই শোক তো আছেই। যৌতুক যেহেতু চায়নি, পাত্রীপক্ষের তো উচিত ছিল খুশি হয়ে আরো বেশি করে যৌতুক দেওয়া, তাই নয় কি? তাই তো অভিমানী হয়ে মা আমার নিজের ঘরে আলো নিভিয়ে বসে রইলেন। আমাদের 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল বড় ভাইয়ার। শুধু মা নয়, পুরো পরিবারের প্রতি তার ছিল অশেষ টান। মা বলতেন, আমার বড় ছেলেটা হলো সোনার টুকরা, যে সোনা হয় একদম গিনি সোনা। বাকি ভাইরা যে মাকে ভালোবাসত না কিংবা শ্রদ্ধা করত না তা কিন্তু নয়। তবে মেজ ভাইয়া খানিকটা একরোখা ছিল, নিজের মর্জি মতো চলত। আর ছোট ভাইয়া মায়ের অতি আদরে বোধ করে কিছুটা বিগড়েছিল। বাবা তাই বলতেন, সে যাই হোক। বড় ভাই যখন দেখলেন মা অমন করে রাতে না খেয়ে দুঃখী হয়ে একলা ঘরে বসে আছেন, তখন তিনি ছুটতে চলে গেলেন মায়ের কাছে। কত ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে সুজিয়ে মায়ের কান্নাকাটি অভিযোগ নামা শুনে শেষে নিজের হাতে মাকে খাইয়ে দিয়ে শান্ত করে তবে ভাইয়া এলো। মায়ের অমন কান্নাকাটির জন্য চাইলেও বাবা কিছু বলতে পারছিলেন না। আমারও তো ভাবির উপর ভারী রাগ হয়েছিল তখন। সে এসে কিনা আমার মাকে কাঁদালো। তবে বিয়ের প্রথম রাত যা কিনা সব মেয়ের জীবনেই এক স্মরণীয় স্মৃতি হয়ে থাকে, সেই রাতে ভাবির জন্য স্মরণীয় হলো, তবে একটু অন্যভাবে। একা একা বাসর ঘরে তিনি বসে রইলেন বহুক্ষণ। অনেক রাত হয়েছিল ভাইয়ার আসতে। তাতে অবশ্য ওনার জন্য আমি কোনো সহানুভূতি অনুভব করিও নি। পরদিন সকালে মা বড় ভাবিকে বললেন, বাপের বাড়ি থেকে নিয়ে আসা সমস্ত গহনা যেন মায়ের কাছে জমা রাখে। ভাবিরা গরিব হলেও তার নানি পরনানির আমলের বেশ ভালো পরিমাণের গহনায় বিয়েতে তিনি পেয়েছিলেন। সেসব বিনা বাক্যেই মায়ের হাতে তুলে দিলেন তিনি। দেবে নাই বা কেন? মা হলেন এই সংসারের কর্ত্রী। মাই তো সামলে সুমলে রাখতে পারবে, তাই না? আর
ভাবির গয়না তো আর মা খেয়ে ফেলবে না, বরং নিরাপদেই থাকবে। কাজেই ভাবির তো বাধা দেওয়ার কারণই নেই। যদিও পরে ওই গয়না থেকে একটা পদ্মহার মা আপাকে বিয়ের সময় দিয়েছিলেন। আমাকেও একজোড়া কানের দুল দিয়েছিলেন পরতে। আবার ছোট ভাইয়ের কলেজে ভর্তির সময়ও একটা আংটি বিক্রি করেছিলেন। এই জন্য ভাবির কাছ থেকে অনুমতিও নেননি তিনি। অনুমতির কি বা আছে? ভাবি এ বাড়ির বউ, এটাই তার পরিবার। পরিবারের পিছে কিছু গয়না খরচ করলে তার কি সমস্যা হবে কোনো? এমনিতেও তো মেয়ে বিয়ে দিয়েই তার বাবা মা ঝাড়া হাত পা হয়েছেন। কখনো তো জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল পাঠাননি, কিংবা শীতকালে পিঠাপুলি, রোজার ঈদে ইফতারের সামগ্রী। অন্তত প্রথম কোরবানির ঈদে একটা খাসি দিত। অতটুকু সামর্থ্য বুঝি ছিল না? আচ্ছা, সব বাদ। মেয়ের পরিবারের জন্য তো জামাকাপড় কিনে পাঠাতে পারত। তা সেসব কিছু কি করেছে কখনো? মায়ের এই সমস্ত যুক্তি আমি মন দিয়ে শুনতাম। ভাবতাম, মা ঠিক কথাই তো বলছেন। মা কি কখনো ভুল বলতে পারেন? ভাবিকে যদিও এর জন্য মা অনেক কথা শোনাতেন, মাঝে মাঝে আমার খারাপ লাগতো। বেচারি কেমন টলেমলে জ্বরে ফোলা চোখে চাইতো অসহায়ের মতো। কিন্তু সেই খারাপ লাগা ছিল ক্ষণস্থায়ী। মা বলতেন, ওর কর্মদেশে তো ও গালি খায়, নইলে আমার তো ঠেকা নাই ওকে গালি দেবার। কথাটা সত্যি, ভাবিরও দোষ আছে। নইলে কি করে বংশের প্রথম সন্তান হিসেবে একটা কন্যা সন্তান জন্ম দিয়ে বসল? আমরা তো ওনার বাপের বাড়ি গেলাম মনমরা হয়ে, নবজাতক কন্যাকে দেখতে। হ্যাঁ, ওনার গরিব বাপের বাড়িতে ডেলিভারি হয়েছিল। যত খরচাপাতি সব ওনার বাপই করেছিল। করবেই তো, নানা হয়ে নাতনির জন্য এতটুকু করবে না? যদিও সেই নাতনি মূলত বেড়ে উঠবে আমাদের বংশ পদবি নিয়েই। তাতে কি? যাই হোক, ভাবিকে ফিরিয়ে আনা হলো বাড়িতে। মা সেবার কত কথা শোনালেন। বললেন, অভাগের পাল্লায় পড়েছে আমার ভাই। মেয়ে জন্ম দিয়েছে, তার গায়ের রং উজ্জ্বল না। যদিও ভাবি ফর্সা, তবে ভাতিজি হয়েছে আমার ভাইয়ের মতো। বাবার গায়ের রঙই তো সে মূলত পেয়েছে। মাকে আমি তা বোঝাতে চাইলে মা ধমকে ওঠেন। বলেন, তোর ভাবি সুন্দর সুন্দর জিনিসপাতি দেখে নাই, এই জন্য এই হাল। বাচ্চা পেটে নিয়ে সুন্দর মানুষ দেখতে হয় বেশি করে। আরও কি কি যেন খাবারের নাম বললেন, যেগুলো খেলে বাচ্চা কালো হয়। আমার অত শত মনে নেই। ভাবি নিশ্চিত বাপের বাড়ি গিয়ে ও সব অনিয়ম করেছে। যদিও শুরুর দিকে আমাদের বাড়িতে ছিল ভাবি। আর কি, যতদিন বাচ্চা পেটে নিয়েও সমান তালে সংসারের সবার ফুড ফরমাইশ খাটা যায়, কাজটাজ সব করা যায়, ততদিন আমাদের বাড়িতে ছিলেন। এরপর যখন তার সেবা শুশ্রূষার প্রয়োজন হলো, তখন পাঠিয়ে দেওয়া হয়েছিল বাপের বাড়িতে। এখন মেয়ের সেবা যত্ন তো মা বাবাই করবে, সেটাই তো উচিত, নয় কি? যদিও বিয়ের পরে বাবা মা মেয়েদের জন্য পর হয়ে যায়, আর আপন হয় শ্বশুর বাড়ি, তবুও যত্ন আত্মি ওই পর মানুষদেরই করা উচিত। হ্যাঁ, আমি এই বিষয়ে প্রশ্ন করায় মা ধমকেছিলেন তা সত্যি। তবে আমি একাই বুঝে নিয়েছি ব্যাপারটা। ভাবির আসলে অনেক দোষ ত্রুটি। নইলে মা নিজে থেকে পছন্দ করে তাকে আনলো, তবুও কেন সে মায়ের মন রেখে চলতে পারল না? আমাদের মা কি খারাপ? তিনি কত ভালো, কত ভালোবাসেন আমাদের। যদিও মাঝে মাঝে মনে প্রশ্ন জাগত, মা হিসেবে তো সব নারী সেরা, কিন্তু তা বলে শাশুড়ি হিসেবেও তিনি সেরা, এ কথা কি এতটা নিশ্চয়তার সঙ্গে বলা যায়? তবে সেসব প্রশ্নকে ছোট্ট মস্তিষ্কে ঠাঁই দিতাম না। মা যদি আসলেই খারাপ হতো, তাহলে বড় ভাইয়া নিশ্চয়ই মায়ের পক্ষ নিয়ে ভাবিকে কথা শোনাতো না, অপমান করতো না। একবার তো বড় ভাইয়া কি ভীষণ রেগে গেলেন। কাছ থেকে ফিরে দেখলেন মা কাছে। ভাবির কি একটা কথার জের ধরে ভাইয়া তো টেনে হিসড়ে ভাবিকে নিয়ে এলেন মায়ের সামনে। বললেন, ক্ষমা চাও, নয়তো আজই হবে এ বাড়িতে তোমার শেষ দিন। আমার মাকে তুমি কাঁদাও, কত সাহস! ভাবি মিনমিনিয়ে কিছু একটা বলতে চেয়েছিলেন। ধমকের চোটে শেষে আর পারেননি, ক্ষমা চেয়ে ঝামেলা চকিয়েছিলেন। তা ভাবি যদি এতই ভালো হয়, তাহলে ভাইয়া নিশ্চয়ই ভাবিকে ওভাবে ক্ষমা চাওতো না। আর বউ তারই তো বেশি চিন্তার হবার কথা। আমার খামোকা উল্টাপাল্টা প্রশ্ন মাথায় এনে লাভ কি? মা খুব গর্ব করে বলতেন, এই হলো আমার ছেলে, মা ছাড়া কিছুই বুঝি না। বউ হলো বরের মেয়ে, বউকে প্রশ্রয় দিতে হবে কেন? বউ থাকবে পায়ের তলায়, তাই না? তাই তো, তাই তো। মাথা দুলিয়ে মেনে নিতাম আমি। তবে মা মেনে নিতে পারলেন না যখন শুনলেন আমার দুলাভাই খালি নিজের মায়ের কথায় চলে, আপার কথা পাত্তা দেয় না। কি মস্ত খারাপ ছেলে সে! ছি ছি! মায়ের সঙ্গে আমিও সমান তালে ছি ছি রব তুলতাম। এমনিতেই বড় ভাবির জ্বালায় সংসারে অশান্তির শেষ নেই। মা কেবল হাহুতাশ করে দুঃখ বিলাস করতেন পাশের বাড়ির চাচিদের নিকট।
সেই দুঃখের মধ্যে আমাদের জীবনে নেমে এলো আরো ঘোর দুঃখ। বাবা মারা গেলেন হঠাৎ করেই। দুদিন কেঁদে কেটে তৃতীয় দিন মা বড় ভাইয়াকে বললেন, তোর ভাই বোনগুলো তো সব ছোট, তোর বাবাও নেই, তুই বড় ছেলে, তোকে এবার সবকিছুর হাল ধরতে হবে। তোর যে অনেক দায়িত্ব বাবা, বড় ছেলেদেরই তো সব দায়িত্ব হয়, তাই না? মেজো ভাইয়া যদিও কেবল বছর দুয়েকেরই ছোট বড় ভাইয়ের থেকে, তবে মায়ের ভাষ্য অনুযায়ী দায়িত্ব সব কেবল বড় ভাইয়ার। তাই তো দেশের কটা টাকা বেশি উপার্জনের উদ্দেশ্যে তাকে পাড়ি দিতে হলো মিডল ইস্টে। দেশের চাকরিতে কয় টাকায় বা বেতন, বিদেশে কামলা দিয়েও এর চেয়ে বেশি কামানো যায়। কষ্ট মষ্ট হবে, তাতে কি? পুরুষ মানুষ এতটুকু কষ্ট তো করতে হবেই। যদিও কষ্টটাকে আমার এতটুকু মনে হতো না। ভাইয়া করতেন রং মিস্ত্রির কাজ। উঁচু উঁচু সব ভবনে ঝুলে ঝুলে আরবের কাঠফাটা প্রচণ্ড গরমে জীবন ঝুঁকি নিয়ে রাঙিয়ে তুলতেন অন্যের বাসস্থান, অফিস। গাদাগাদি করে থাকতেন একটা রুমে 7 থেকে 8 জন। খাবার দাবারের কষ্ট হতো, তবু মাকে বলতেন, আমি ভালো আছি মা, তুমি চিন্তা করো না। মা ভাইয়ার চিন্তা খুব একটা করতেনও না। তার তো দুশ্চিন্তার শেষ নেই। সংসারে কত ঝামেলা। ছোট ভাইয়া কোথাও চান্স পায়নি, তাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে। কত টাকার ব্যাপার। বড় আবাকেও তো এটা সেটা কত কি দিতে হয়। আমার পড়াশোনা তো আছেই। এছাড়া সংসারে কি কম খরচ? সেসব তো বড় ভাইয়াকেই দেখতে হবে। মা সেসবই বলতেন ভাইয়াকে। বড় ভাইয়া না করলে সেসব আর কে বা করবে? আচ্ছা, বড় ভাইয়ের গল্পই কেবল করে যাচ্ছি। এবার ভাবির গল্পে ফিরি খানিক। আমাদের বড় ভাবির নাম ছিল শান্তা। নামের মতোই শান্ত স্বভাবের মেয়ে ছিলেন তিনি। তবে ফুলের মতো মিষ্টি যে মেয়েটিকে শুরুতে দেখেছিলাম, তার সব রূপ লাবণ্য কিভাবে যেন এই সংসার গ্রাস করে নিল অবলীলায়। ভাবিও কেমন যেন নির্জীব হয়ে পড়েছিলেন। যেন ইটে চাপা পড়া সাদা রঙা ঘাস, যেন কাঠের পুতুলের মতো প্রাণহীন একটা জড় বস্তু, যার চোখ মুখ তো আছে কিন্তু জীবন নেই। ভাবিকে আমি আর হাসতে কিংবা কাঁদতো কিংবা কোনো ধরনের অনুভূতি প্রকাশ করতে দেখতাম না। সব কাজ করতেন কিন্তু নির্জীবভাবে। শেষবার ভাবি কেঁদেছিলেন ভাইয়া বিদেশে যাওয়ার আগে। খুব কেঁদেছিলেন। বলেছিলেন, আপনার বিদেশে যেতে হবে না, আপনি আমাদের সাথেই থাকুন। যা রোজগার হয় তা দিয়ে তো আমরা কষ্টে চালিয়ে নেব। অত দূরে থাকবেন আপনি। মেয়েটা যে বাবার আদর পাবে না। আর যে সন্তান এখনো পেটে, সে তো আপনাকে দেখবেও না। আর আমি, দয়া করে যাবেন না আমাকে ফেলে। কত বড়রাই তো অমন আছেন, যাদের কাছে টাকা পয়সাটাই প্রধান। তবে ভাবি কিন্তু মোটেও অমন ছিলেন না। সেদিন ভাবির অমন আকুল আবেদনে ভাইয়ার মন গলেছে কিনা জানি না, তবে তার চোখে আমি জল দেখেছিলাম। ওদের দুজনের চোখের জলে আমার হৃদয়ে ভিজে উঠেছিল। মাকে গিয়ে বলেছিলাম, কি দরকার ভাইয়াকে অত দূরে পাঠানোর, কত কষ্ট করতে হয় ওখানে। মা সবসময়ের মতোই আমাকে ধমকেছিলেন। বলেছিলেন, নির্বোধ কোথাকার, তোর ভাবির মায়াকান্নায় গলে গেলে নাকি? সবই ওর ঢং। ওর কোলে নিয়ে খালি বসে থাকলেই হবে, সংসার চালাতে হবে না। তোর কি ভাই একাই বিদেশ যাচ্ছে কাজের জন্য? কত হাজার হাজার লাখ লাখ মানুষ যাচ্ছে। এই যে তোর চাচারা ভিটায় টিনের রং ভেঙে দালান তুলল, তোর চাচাতো ভাইরা বিদেশে গিয়েছে বলেই তো তোর ভাবি হলো রাজ্যের খারাপ। সব বিষয়ে ব্যাগরা দিতে ওস্তাদ। আমার ছেলেটাকে বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়েছি। এখন সে ন্যাকা কান্না কেঁদে সব পণ্ড করতে চাইছে। হয়তো ভাবি আসলেই খারাপ ছিল, হয়তো মাই সঠিক। তবে আসল খারাপ কাকে বলে তা আমরা বুঝলাম মেজো ভাইয়ের বিয়ের পরে। মেজো ভাইয়া যে কিনা ছোট থেকেই একরোখা গোছের, হুট করে একদিন বললেন তিনি বিয়ে করতে চান। মা খেপে গিয়ে বললেন, তুই কি এমন ব্যবসা করিস? কয় টাকা বা আয় হয়? সংসারে যত সামান্য যেটুকু দিস তাও বন্ধ করার তাল করেছিস? মেজো ভাইয়া জানালেন, সংসারে তিনি যতটুকু টাকা দেন তা দেওয়া বন্ধ হবে না। মা যেন নিশ্চিন্তে থাকেন। আর তার বিয়েতেও বাড়তি চাপ নিতে হবে না কারো। কিছু টাকা তার জমানো আছে, সেগুলো দিয়ে বিয়ের কাজ সারবে সে। মা যেন এক কথায় আকাশ থেকে পড়লেন। আমার দিকে চেয়ে বললেন, দেখলি নিতু, তোর ভাই কি বলল? তা হ্যাঁ রে, তোর জমানো টাকাও আছে আলাদা করে। অভাবের সংসারে কটা টাকা বেশি দিস না, কিন্তু টাকা ঠিকই জমাতে পারিস। মায়ের গলা ভর্তি অভিমান। মেজো ভাইয়া বললেন, টাকা পয়সায় কিছু তো জমাতে হবেই। আমার তো ভবিষ্যৎ আছে। সংসারে যতদূর সম্ভব দিচ্ছি তো। নিজের জান তো আর দিয়ে দিতে পারি না, তাই না? আর অভাবের সংসারই বা বলছো কেন? আমাদের তো অভাব হওয়ার কথা না। তোমার ছোট ছেলে সারা বছর আড্ডাবাজি করেছে, পড়াশোনা করেনি, তাই চান্স পায়নি। এর জন্য লাখ লাখ টাকা খরচ করে তাকে প্রাইভেটে পড়াতে হবে কেন? বাড়ির পাশে কি সরকারি কলেজ ছিল না?
তাছাড়া তোমার মেয়ের বিয়ে হয়েছে, তাকে বা তোমার এত এত জিনিসপত্র পাঠাতে হবে কেন? এসব করে তো খামাখা টাকা নষ্ট করো। সবাইকে তো বুঝে শুনে চলা উচিত। সবাই ইচ্ছা মতো ফুর্তি করবে, আর একজন খালি জীবন দিয়ে খেটে মরবে তা তো হয় না। এখন বড় ভাইয়া যেহেতু নিজের ইচ্ছাতেই খাটছেন, আমি অবশ্যই কি বা বলতে পারি। তবে হ্যাঁ, আমি ওভাবে পারবো না। তা পারবি কেন? তোর তোর নখের যোগ্যতাও নেই। তুই হলি স্বার্থপর। মেজো ভাইয়া কোনো তর্কে আর জড়ালো না। পরদিন মা কান্নাকাটি থামিয়ে শেষে পাত্রী খোঁজার সিদ্ধান্ত নিলেন। তবে মেজো ভাইয়া জানালেন পাত্রী তার পছন্দ করাই আছে, মাকে আর কষ্ট করতে হবে না। সে ছবি দেখালো। মা এবার আর এই উদ্যতপূর্ণ আচরণ সইতে পারলেন না, খুব হইচই করলেন। শেষে বিদেশে বড় ভাইকে ফোন করে বিচারও দিলেন। তিনি মায়ের মুখে এসব শুনে মেজ ভাইকে বোঝালেন খুব করে, যদিও সে ছেলে কারো কথা শুনবার মানুষই না। নিজের পছন্দের মেয়েকে শেষ অব্দি সে বিয়ে করেই ছাড়ল। মেজ ভাবির নাম জারিয়া। আনকমনের নামের অর্থ প্রতিবাদী, সাহসী, নির্ভীক নারী। কি অদ্ভুত একটা নাম, তাই না? নাম যাই হোক, মানা যায় কিন্তু। মেজ ভাবির বয়স ছিল 24। শুনে তো মা ভিমড়ি খেলেন এক প্রকার। কুড়িতে যেখানে মেয়ে মানুষ বুড়ি হয়ে যায়, সেখানে মেজ ভাইয়া এই কাকে বিয়ে করলো? আবার নাকি এমএ পাশ করা মেয়ে। হায়রে পোড়া কপাল। তার উপর মেজ ভাবির গায়ের রঙও কিছুটা চাপা। আর কি, বড় ভাবির মতো অত বেশি ফর্সা না। অবশ্য তাকে অসুন্দরও বলা যাবে না। চোখ দুটোতে মায়ের চেয়েও বেশি বুদ্ধির ঝিলিক। নাক মুখ, চেহারায় কেমন একটা ধারালো ভাব। এই সৌন্দর্য অন্যরকম। একে ঠিক চাঁদের মতো বলে উপমা দেওয়া যায় না। এই যে সূর্যের মতো তেজস্বী সৌন্দর্য। মেজ ভাবি যবে এ বাড়িতে প্রথম এলো বাড়িতে, তখনও সে পূর্বের মতোই মাত্র। মা চেঁচামেচি করে বিলাপ করছেন, কাঁদতে কাঁদতে বলছেন, এই ডাইনি নিশ্চয়ই জাদুটনা করে আমার ভোলা ভালা ছেলেটার মাথা খেয়েছে। নইলে আমার ছেলে এই মেয়েকে কি বুঝে ভালোবাসবে? মায়ের আহাজারিতে কালক্ষেপণ দেখে মেজ ভাবি আর দাঁড়ালেন না উঠোনে। সোজা ঘরে ঢুকে গেলেন, কোনো বরণ টরণ ছাড়াই। আমি একরাশ আশ্চর্য ভাব নিয়ে মায়ের ঘরে গিয়ে বললাম, মা গো, জারিয়া ভাবি তো বরণ ছাড়াই ঘরে ঢুকে গেছে। মায়ের কান্না মুহূর্তেই থেমে গেল। চোখ দুখানিতে দেখা গেল রাগের ঝলক। দ্রুততার সঙ্গে উঠে তিনি ও ঘরে গেলেন। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সবাই নতুন বউকে দেখছে মিশ্র অনুভূতি নিয়ে। কেউ কেউ বলছে এ কেমন বেহাই আমি, আবার কেউ বলছে ঠিকই আছে, এভাবে দাঁড় করে রাখবে কেন? বড় বউটার বেলাতেও এমন করেছিল। মেজ ভাবি অবশ্য নির্বিকার, কানাঘুষোয় তার মন নেই। তিনি বড় ভাইয়ের বাচ্চাদের বেশ সাবলীলভাবেই আদর করতে লাগলেন। তাদের সাথে খিলখিলিয়ে হাসতে লাগলেন। সেই হাসি শুনে তো মায়ের মাথায় প্রকাণ্ড বাজ পড়ল। এ কি নতুন বইয়ের ব্যবহার? তিনি রাগে জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। কোনো ক্রমে রাগ কিছুটা চাপা দিয়ে চেঁচিয়ে বললেন, এ কেমন স্পর্ধা? বেদব মেয়ে, বরণ ছাড়াই ঘরে ঢুকে ফেলেছে। মেজভাবে এগিয়ে এসে মাকে সালাম করল। এরপর হাসি মুখে বলল, আপনার বিলাপ করা কান্নাকাটিতে ব্যাংরা দিতে চায়নি আম্মা। এ কথায় ঘরময় একটা হাসির জোয়ার উঠল। সবাই একযোগে হেসে উঠল। তবে মায়ের চিৎকারে সে হাসি বিলীন হলো মুহূর্তেই। মা মেজ ভাইয়ের দিকে এগিয়ে এসে বলল, তুই এই জঙ্গলিকে ঘরে তুলছিস, এই বেহায়া জানোয়ারটাকে? এরপর রোদন ভরা কণ্ঠে ১০০ অভিযোগের ঝাঁপি খুলে বসলেন মেজ ভাইয়ের বিরুদ্ধে। ভাইয়া অবশ্য তর্কে গেল না, বলল, এসব নিয়ে পরে কথা বলবো, সময় তো ফুরিয়ে যাচ্ছে না। আজকে রাতে খামোখা চেঁচামেচি ভাল লাগছে না মা। মা আরো চেঁচিয়ে বললেন, ও, এখন তো মায়ের কথা বিষের মতো লাগবেই। মধুর কৌটা আনছে না ঘরে, ধুতরা ফুলের মধু। মা আরও কিছুক্ষণ একা একাই জাবর কাটার মতো এটা সেটা বলে গেলেন। তবে পরে নিজে থেকেই থেমে গেলেন। নিজের ঘরে গিয়ে মনমরা হয়ে বসে রইলেন। আমি আর আপা বুঝিয়ে সুজিয়ে তাকে খাওয়ালাম। মা বললেন, সব শেষ। এই সংসারের ধর্ষ এখন অনিবার্য। কালসাপ চলে এসেছে। কিছুক্ষণ মর্জি করে শেষে বাধ্য হয়ে ঘুমিয়ে পড়লেন মা। কারণ তিনি জানেন তিনি আরো হইচই করলেই বড় ভাইয়ের মতো মেজো ভাইয়াও সব ছেড়ে ছুড়ে এখানে পড়ে থাকবেন না। ওটি তার চরিত্রের মধ্যেই নেই। শেষ রাতের দিকে ঘুম ভাঙলে কানে আসে আপার মায়ের গুনগুন। কখন ওরা জেগেছে কে জানে। আপা বললেন, তুমি এভাবে কান্নাকটি করলে লাভ হবে ভেবেছ? তোমার মেজো ছেলে কি জাতের? তোমাকে এখন শক্ত হাতে হাল ধরতে হবে। ওই মেয়েকে দৌড়ের ওপর রাখতে হবে। ওকে খবরদারি করতে দেওয়া যাবে না। ওর বিষদাঁত ভাঙতে হবে। মা সে কথায় সায় দিলেন। দীর্ঘশ্বাসের শব্দে মনে হলো যেন আমাদের আটপৌরে জীবনে নেমে এসেছে কোনো কালো ছায়া। পরদিন সকালবেলায় স্বাভাবিকভাবেই মা মেজ ভাবিকে বললেন,
তোমার গয়নাগুলো আমার কাছে জমা রাখো। যদিও খুবই খুব গয়না পাঠাইছে তোমার বাপ মা। মেজভাবে হেসে বললেন, না আম্মা, আপনাকে কষ্ট করতে হবে না। আমি সামলে রাখবো, সমস্যা নেই। মা হতভম্ব হয়ে বললেন, তুমি নতুন বউ, তোমার কাছে গয়না রাখবা? এ আবার কেমন কথা? আমি সাবধানে রাখবো, দাও। মেজভাবি টললেন না মোটেও। বললেন, আমিও সাবধানে রাখবো। আমি তো আর খুকি নই যে হারিয়ে ফেলবো। নিজের গয়নার ভার নিজের উপর থাকাই তো ভালো। তুমি আমার মুখে মুখে কথা বলছো, কোনো শিক্ষা নেই তোমার? তোমার কি মনে হয় তোমার গহনা আমি খেয়ে ফেলবো, চুরি করব? যখন তোমার ইচ্ছে হবে তুমি তো নিতেই পারবে, নাকি? তা করবেন কেন? তবে আমার ইচ্ছে হলে তো যখন তখন চাইতেও পারবো না। দেখা যাবে মাঝরাতে একটু সাজগোজ করতে ইচ্ছে হলো গয়না পরে, তখন কি আমি গিয়ে আপনার ঘুম ভাঙাবো? খামুখা আপনি কেন প্রেশার নিচ্ছেন? কোনোভাবেই গয়না জব্দ করতে না পেরে ঘরে এসে মা ফুঁসতে লাগলেন। বলতে লাগলেন, কত বড় ফাজিল, কিভাবে মুখে মুখে তর্ক করলো আমার সাথে। মেজ ভাবের ওপর আমার কি প্রচণ্ড রাগ হলো যে বলার মতো না। আমি ঠিক করলাম এই ডাইনির সাথে আমি জীবনেও কথা বলবো না। একটা মানুষ এত খারাপ হয় কিভাবে? তবে মেজ ভাবি নিজে থেকে এসে আমার সাথে কথা বললেন। রাত জেগে পড়ছিলাম পড়ার ঘরে। সামনে এসেছি পরীক্ষার বলে কথা। বাড়ির সবাই তখন ঘুমিয়ে গেছে। হঠাৎ দেখি মেজ ভাবি এক কাপ চা নিয়ে এসেছেন। হেসে বললেন, চা খাওনি তো? তাহলে আর ঘুম পাবে না। রাগে আমার গা জ্বলে গেল। ইস, কি আমার জ্ঞান দিনেওয়ালি এলেন রে! তোর কাছে চেয়েছি জ্ঞান আমি, তোর চা তুই গিল, ডাইনি। এসব কথা মনে মনে বলছিলাম, মুখে বলার সাহস একদমই ছিল না। যাই হোক, আমাকে অমন চুপ থাকতে দেখেও তিনিও কিন্তু দমলেন না। আমার খাতায় ভ্রুকুচকে চেয়ে রইলেন। বললেন, ও মা, অঙ্ক তো ভুল। দুদিন বাদে এসেছি, আর এখন তুমি লক্ষসূচকের অঙ্ক ভুল করছো? হায় খোদা! আমি মুখ কালো করে বসে রইলাম। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। আমি বরাবরই অঙ্কে দুর্বল, তাই বলে সেই দুর্বলতা এই ডাইনিটার সামনে প্রকাশিত হতে হলো। ভাবি বললেন, দাও, আমি তোমাকে বুঝিয়ে দেই, দেখবে জলের মতো লাগছে একদম। আমি বললাম, থাক, লাগবে না। ও মা, লাগবে না কেন? দাও বইটা। তুমি ফেল করলে তো সবাই বলবে ভাবি অঙ্কে মাস্টার্স করেছে, আর তার ননদ নাকি এসএসসিতে অঙ্কে ফেল। বলেই হাসলে তিনি। আমি অবাক হয়ে বললাম, আপনি বুঝি অঙ্ক নিয়ে পড়েছেন? মনে মনে অবশ্য ভাবলাম, এই কঠিন বিষয়ের মতো জটিল প্যাচওয়ালা মানুষই পড়বে, যত্ত সব। তবে সেরাতে আসলেও মেজ ভাবি আমাকে জলের মতো সহজ করেই অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছিলেন। এত সহজ করে, এত গুছিয়ে এর আগে কখনোই আমি বুঝিনি। তিনি বললেন, এখন থেকে যে কটা দিন আছে রোজ তুমি আমার কাছে অঙ্ক করবে, কেমন? আমি হ্যাঁসূচক মাথা নাড়লাম। তার উপর যে ঘৃণা আর রাগের পাহাড় জমেছিল তা যেন খানিকটা কমে গেল। এরপর থেকে তাকে ভালো মতো লক্ষ্য করতে লাগলাম। না, এমন নয় যে আমার তাকে খুবই ভালো মেয়ে মনে হচ্ছে, তবে অত খারাপও তো মনে হচ্ছে না। যে বড় ভাবি বছরের পর বছর হাসেননি, তিনি মেজ ভাবি আসার পর থেকে মাঝে মাঝে মৃদু হাসেন। মেজভাবি কী সব যে বলতে থাকে, যতক্ষণ মানুষ না হাসে ততক্ষণ উনি হাস্যকর কথাবার্তা বলতেই থাকেন। তাজার তিথি অর্থাৎ বড় ভাইয়ের ছেলেমেয়েরা তো চাচি বলতে অজ্ঞান, সারাক্ষণ চাচির পিছু পিছু ঘোরে। স্বাভাবিকভাবেই কারোর সন্তান যার কাছে আদর পায় তার প্রতি মায়ের সক্রিয়ভাবেই ভালোবাসার জন্ম হয়। বড় ভাবির ক্ষেত্রেও বিষয়টার ব্যতিক্রম হলো না। তিনি মেজ ভাবিকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করলেন। সবসময় নিশ্চুপ থাকা মানুষটাও ধীরে ধীরে নিজের কিছু কথাবার্তা বলতে শুরু করলেন মেজ ভাবিকে। মা এতে ভারী বিরক্ত হলেন। বলতেন, দুই বউ মিলে জট বেঁধে আমার নামে কুটনামি করে আর কি, স্বামীদের কাছে প্যাঁচ লাগায়, কিভাবে সংসারে অশান্তি আনা যায়, আমাকে কষ্ট দেওয়া যায়, সে নিয়েই পরিকল্পনা করে। আমাকে তাদের ধারে কাছেও ঘেঁষতে দিতে চাইতেন না মা, কিন্তু কিছু বলতেও পারতেন না, কারণ মেজো ভাবি আমাকে পড়াতো। মা বলতেন, পড়ালে পড়বি, ব্যাস, এর বাইরে কোনো পুতুপুতু করবি না। ও যে কত বড় কালসাপ তাকে আমরা ভুলে গেছি নাকি? এত দ্যামাকে মেয়ের 1 নম্বরে খারাপ। আমি মায়ের কথায় সায় দিতাম, তবে মাঝে মাঝে তা অমান্য করতাম। দেখা যেত রোজ সন্ধ্যাতেই যখন মেজো ভাইয়া ফিরত কাজ থেকে, তখন চায়ের আড্ডা বসতো তাদের ঘরে। মেজো ভাইয়া, ভাবি, বড় ভাবি, বাচ্চারা সবাই মিলে খোশ গল্প করত। আমিও চলে যেতাম। তখন মূলত মেজো ভাইয়া আর তার বই করত। ভাইয়াকে কখনোই আগে এত গল্প করতে দেখিনি। আর জারিয়া ভাবি তো গল্পের ওস্তাদ।
মাঝে মাঝে বড় ভাইকেও ভিডিও কল দিয়ে যুক্ত করতেন মেজো ভাইয়া। দারুণ একটা পারিবারিক মিলন মেলা। এভাবে মন খুলে সবাই সবার সাথে কথা বললে অনেক পরিষ্কার হয়ে যায় মন, ঠিক শরতের আকাশের মতো। কখনো কখনো বাইরে ঘুরতে চলে যেতাম আমরা সবাই, মেলায় কিংবা কাছাকাছি কোনো জায়গাতে, অথবা বাচ্চারা উপভোগ করবে এমন কোনো পার্কে। মা এসব একদম সহ্য করতে পারতেন না, প্রায়শই ঝগড়া বাঁধিয়ে দিতেন। বলতেন, বাড়ির বউদের এত ঘুরতে বের হওয়ার দরকার কি? মেজোভাবে হেসে জবাব দিতেন, ঘুরতে বেরোলে মন ভালো থাকে মা, সংসারের একঘেয়েমি কাটে। আপনিও একদিন চলুন না। ছি ছি, আমি তো তোমাদের মতো বেহায়া না। সংসার আমিও করেছি, জীবনে কোনোদিন এমন ঘোরাফেরা করিনি। তাতে কি ক্ষতি হয়েছে আমার? যত্ত সব, ক্ষতি তো হয়েছেই। এই যে আপনি কেমন খিটখিটে হয়ে গেছেন, সংসার করতে করতে হাঁপিয়ে গেছেন। তোমাকে বলছি তাই না? সব জানতা তুমি? ভদ্রমেয়ে মানুষ বাড়ির বাইরে যায় না। আচ্ছা মা, আপনার কখনো পাহাড়, সমুদ্র এসব দেখতে ইচ্ছে হয়নি? স্রষ্টার এত সুন্দর অপার লীলা লালস্যে ভরপুর এই জগতের খানিকটাও কি দু চোখে দেখেবেন না? এ কি নিজের ওপর জুলুম নয়? বাবারে, কত বড় বড় কথা! সংসার ধ্বংস না করে তুমি ক্ষান্ত হবা না, আমি বুঝে ফেলেছি ভালো মতোই। ভাবি আর কথা বাড়ায় না। আর বড় ভাবি এরপর থেকে আর যেত না মায়ের ভয়ে। মা তাকে এও নিষেধ করেছেন যেন মেজো ভাবির ঘরেও না যায় তিনি, তার ছায়াও যেন তার না মারায়। না হয় দেখা যাবে বড় ভাবিকে মেজো ভাবি নষ্ট করে ফেলবে। আমার পরীক্ষা শেষ হবার পর হঠাৎ একদিন মেজো ভাইয়া ঘোষণা করলেন ওনারা ঘুরতে যাবেন। বিয়ের পর তো কোথাও যাওয়া হয়নি ওনাদের। মা শুনে ঠোঁট উল্টানেন তাচ্ছিলে। বললেন, ঢং দেখে আর বাঁচি না, ছেলেটাকে আমার পুরো বশ করে নিয়েছে। কিন্তু মা তো জানেন ওদের আটকানো যাবে না। তাই হয়তো তিনি বললেন, নিতুকেও তোদের সাথে নিয়ে যা, পরীক্ষা দিয়েছে, এবার একটু ঘুরে আসুক। শুনে আমিও উৎফুল্ল হয়ে পড়লাম, কারণ মা আমাকে কখনো ঘুরতে যেতে দেন না। কিন্তু তারা জানালো আমাকে তারা নিতে পারবে না। একথা শুনে আমি ভীষণ কষ্ট পেলাম। মা রেগে বললেন, ও সাথে গেলে তোদের কি সমস্যা? মানে বিয়ে করে বউ পেয়ে এখন মা বোন সব পর হয়ে গেছে? মেজো ভাইয়া বললেন, বিষয়টা আপন পরের নয় মা, আমরা বিয়ের পর প্রথমবার ঘুরতে যাচ্ছি, সেখানেও যে কি করবে? তোদের ঘরে তো আর ঢুকে বসে থাকবে না রাতের বেলা। এত হিংসা কেন তোর বইয়ের? এগুলো তো তোকে ওই শিখাইছে আমি জানি। মোটেও না মা, নিতুকে নিয়ে পরে ঘুরতে যাব আমরা। শুধু নিতু কেন, সবাই মিলেই ফ্যামিলি ট্রিপে যাব। বাট এটা তো, থাম থাম, আর বলতে হবে না। ছি ছি, এমন ছেলে পেটে ধরেছিলাম আমি? কই, আমার বড় ছেলে তো এমন বেহায়া ছিল না কোনো কালে। কখনো তো নির্লজ্জের মতো বলেনি বউ নিয়ে ঘুরতে যাব। মা এক প্রকার কান্নার ভঙ্গি করতে লাগলেন। মেজো ভাইয়া মাকে আরো কিছুক্ষণ বোঝাতে লাগলেন, কিন্তু মা তার কথায় অনড়। শেষে আমি বললাম, আমি যাব না। আমার ভাবি অভিমান হয়েছিল, নিতে যেহেতু চায় না, খামোখা জোর করে কেন যাব? ওদের ওপর মারাত্মক রাগ হয়েছিল আমার। মনে হয়েছিল কি স্বার্থপর। ভেবেছিলাম আর জীবনে কথাই বলবো না ভাবির সাথে। কিন্তু অভিমান ধরে রাখতে পারলাম না। ওরা যখন ফিরল আমার মনটাই ভালো হয়ে গেল। আমার জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে ফিরেছে বলে কথা। রাগ করে কি করে থাকি? আমি আসলে কিছুটা কনফিউশনে পড়ে গিয়েছিলাম। আসলে কি মেজো ভাবি ভালো না মন্দ, এই দুইয়ের ভিতর? তবে মায়ের এসব ঠুনকো উপহারে মন ভরল না। তিনি এমনিতেও খুব চটেছিলেন, শুধু সুযোগ খুঁজছিলেন মেজো ভাবিকে হেনস্থা করার, এবং তা পেয়েও গেলেন। এমনিতে বড় ভাবি আর মেজো ভাবি দুজন মিলে রান্নাবান্না করেন, সংসার সামলান। তবে সেদিন মেজো ভাবি কোনো কারণে নিজের ঘরে ছিলেন, সম্ভবত অসুস্থ বোধ করছিলেন। আর মা এতেই খেপলেন, চেঁচিয়ে বললেন, কোন নবাবের বেটি তুই শুনি? সব কাজ খালি বড় বউ করবে, আর তুই বসে বসে গিলবি, সাথে আমার ছেলের মাথা খাবি। তোর বাপ মা কি তোকে শুধু এসবে শিখিয়েছে? কিভাবে ভালো ছেলেদের ছলাকলা করে হাত করতে হয়, কিভাবে মা ছেলের সম্পর্ক ভাঙতে হয়, সাপের মতো সবখানে বিষ ছড়াতে হয়? তোকে ভালো কিছু শেখায়নি? অবশ্য শেখাবে বা কিভাবে? তোর বাপ মাও তো কুলাঙ্কার, জানোয়ার, জীবনে একটা সুতাও দিল না। মায়ের চেঁচামেচিতে মেজো ভাবি বেরিয়ে এলেন। উনি প্রত্যুত্তরে চেঁচালেন না, বরং ঠান্ডা কিন্তু দৃঢ় গলায় বললেন, আমার মা বাবার সম্পর্কে একটা বাজে কথাও আমি শুনব না। তার চোখে আর কণ্ঠে এমন কিছু একটা ছিল যে মা হঠাৎ যেন থমকে গেলেন। কি করবি তুই, হ্যাঁ শুনি? তোকে ভয় পাই আমি? এটা কি তোর বাড়ি? অবশ্যই মা, আপনি বোধহয় ভুলে গেছেন আমি এই বাড়ির বউ।
কাজের এটা আমারও বাড়ি। আর বারবার কিছু দেননি এসব বলবেন না। আমার মা বাবা তাদের সবচেয়ে প্রিয় জিনিস অর্থাৎ এই আমাকেই দিয়ে দিয়েছে। এরপরে যদি আপনার ভিক্ষা লাগে সেটা ভদ্রভাবে বলুন। আমি কথা বলবো বাড়িতে। দান করতে আমার বাবা মা কার্পণ্য করেন না। দান মানে এই অসভ্য। দান মানে কি? আমরা কি ফকির? তোরা আমাদের দান করবি? এত সাহস! দান তো তবুও ভালো কথা যৌতুকের চেয়ে। কেননা যৌতুক হলো রাষ্ট্রীয় এবং ধর্মীয়ভাবে অপরাধ, অবৈধ। আর দান তো বৈধ। চোপ! জিভ টেনে ছিঁড়ে ফেলবো একদম। শেষ করে ফেলবো তোকে আমি। মায়ের চোখ মুখ দিয়ে যেন রাগের ফুলকি ঝরছিল। আমি মাকে সামলানোর চেষ্টা করছিলাম। আর বড় ভাবি মেজ ভাবিকে টানছিল সরানোর জন্য। মামাকে সরিয়ে বললেন, এত কষ্ট করে ছেলে জন্ম দিছি, 9 মাস পেটে ধরছি, এত কষ্ট করে বড় করেছি এইসব দিন দেখার জন্য না, যে পরের বাড়ি মেয়ে এসে আমাকে অপমান করবে। 2 পয়সার মেয়ে। 100 বার বলবো তোর বাবা মা জোচ্চোর ছোট লোক। ভাবিও থেমে থাকলেন না। জবাব দিলেন, শুধু আপনি একাই কষ্ট করে ছেলেকে জন্ম দিয়েছেন। আর আমার মা কি আশ্বিনা ঝড়ে আমায় কুড়িয়ে পেয়েছিল? আমি কি হাওয়ায় হাওয়ায় বড় হয়েছি? আমার মাও আপনার মতোই সমান কষ্ট করেছেন। এখন কষ্ট করেছেন বলে তিনি নিশ্চয়ই মেয়ে জামাইকে অপদস্থ করার অধিকার রাখেন না। তেমনভাবেই ছেলেকে কষ্ট করে বড় করেছেন বলে যে তার বউকে ইচ্ছে মতো কথা শোনাবেন, সেই অধিকার আপনি পেয়ে যাননি। মার কিছুতেই সামলে রাখতে পারছিলেন না নিজেকে। এত রাখতে আমি কখনোই দেখিনি আগে। পারছিলেন না ভাবিকে মেরেই ফেলবে। এত চেঁচামেচি! যে লোকজন এসে ঘরের দুয়ারে নক করছিল। তুই কি ভেবেছিস 2 দিন বিয়ে করে এসে আমার ছেলেকে পটিয়ে ফেলেছিস? এখন যা ইচ্ছে তাই বলবি? আর আমার ছেলে তোর কথাতে নাচবে? এ হবে না। আমার ছেলে যতই তোকে ভালোবাসুক, মনে রাখবি আমি ওর মা। বউ কখনো মায়ের চেয়ে বড় হয় না। আর আমি চাইলে তোকে এ বাড়ি থেকে বের করে দিতে পারি। আমি ক্রমাগত বললে কয়দিনও আমার কথা ফেলবে? মায়ের কথায় এরকম বউ 2-4টা ছেড়ে দেওয়া যায়, তাতে অন্যায় হয় না। বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে আর পাওয়া যায় না। কাজেই আমি ওকে বাধ্য করতেই পারবো তোকে তাড়াতে। বেশি উড়ছিস না তুই। এর ফল ভালো হবে না। ফল কেমন হবে তা পরে দেখা যাবে। আপাতত আপনার কথায় দুটো স্থূল ভুল আছে, তা ধরিয়ে দিচ্ছি। এক হলো মায়ের কথায় কখনো বউকে ছেড়ে দেওয়া যায় না, এটা অন্যায়। আর 2 হলো মা গেলে যেমন মা পাওয়া যায় না, তেমন বউ গেলেও বউ পাওয়া যায় না। কারণ প্রতিটা মানুষ এক ও অনন্য। মানুষের কোনো রেপ্লিকা হয় না। আমাকে হারালেও সে আর কখনোই আমাকে পাবে না। হয়তো অন্য আরেকজনকে বিয়ে করতে পারবে। তাহলে তো আমিও বলতে পারি বাবা আরেকটা বিয়ে করলেও মাও পাওয়া যায়। কিন্তু আসলে কি যায়? কখনোই না। যদি ধরেও নেই আপনার কথা সত্যি, তবুও আপনার ছেলে বউ পেলেও তার সন্তানকে তো মা পাবে না। আপনি যেমন কষ্ট করে আপনার সন্তানকে পেটে ধরেছেন, তেমনি আমিও কষ্ট করে আপনার ছেলের সন্তানকে পেটে ধরেছি। কষ্ট করে জন্ম দেব, তাই নয় কি? তাহলে তার জীবনে আমাকে কেন এত ছোট করে দেখছেন? সে যেমন আপনার ছেলে, তেমন আমার স্বামীও। আমার কি কোনো অধিকার নেই? কেমন করে বলেন সে আমাকে তাড়িয়ে দিবে? দীর্ঘক্ষণ ধরে কথাগুলো বলে হাঁপিয়ে গেলেন মেজ ভাবি। সম্ভবত চোখের জলের ঝিলিকও দেখা গেল। খুব অদ্ভুত হলেও সত্যি, মেজ ভাবির সন্তান হবে এই খবর আমরা পেলাম একটা ঝগড়ার মাধ্যমে। মেজ ভাবির সন্তান সম্ভবা, এ খবর জানার পর আমি মাকে কোনোরকম শান্ত করলাম। মা যদিও থামলেন, তবে তখনও চেহারায় রাগের ছাপ রয়ে গিয়েছে। মেজ ভাবি নিজের ঘরে গিয়ে দরজা এঁটে বসে রইলেন। বড় ভাবি অনেকক্ষণ ধরে দরজায় কড়া নেড়ে যাচ্ছে, অথচ উনি কিছুতেই দরজা খুলছেন না। মা নিজের ঘরে এসে আমাকে বলল, ঢং করে আর কি, আমাকে ইচ্ছামতো অপমান করছে। এখন নিজে দুঃখী সাজার ভং ধরছে, যেন তোর ভাই এসে মনে করে আসল কালপিট হলাম আমি। কত বড় ডাইনি! শাশুড়িকে কেমন করে মুখে মুখে জবাব দিল। আমি মায়ের মাথায় হাত বুলিয়ে দিলাম। বললাম, থাক মা, এখন এসব নিয়ে কষ্ট পেও না। কত বড় একটা সুখবর পেলে। মা আমার হাত জোরসে সরিয়ে বললেন, রাখ তোর সুখবর। তোর মেজো ভাই কয় টাকা কামায়? এইটুকু তো একটা ব্যবসা ওর। সেটা করে নিজেকে ভীষণ মনে করছে নাকি? সংসারে তো টাকাই দেয় একদম অল্প। এখন আবার ওর বাচ্চা হলে তো হয়েছেই, 1 টাকাও আর দিবে না। ওর কি নিজের মা বোনের জন্য টান আছে? আমি মায়ের কথায় কিছুটা একমত হলেও পুরোপুরিভাবে হতে পারলাম না। বললাম, মানছি বড় ভাইয়ের মতো অত টাকা সে কামায় না, কিন্তু তাই বলে কি বাড়িতে একটা বাচ্চা আসবে, এতে আমরা খুশি হব না?
হ্যাঁ, হ্যাঁ, তুই তো ওদের পক্ষেই কথা বলবি। তোর তো প্রাণপ্রিয় ভাবিজান। যখন লাথি মারবে তখন মজা টের পাবি। আমি আর কোনো তর্কে গেলাম না খামোখা। মায়ের রাগ নয়তো আরো বাড়বে। মা এবার আপাকে ফোন করে কিছুক্ষণ ফিরিস্তি দিলেন বাড়ির ঘটনার। এরপর ফোন করলেন ছোট খালাকে। একই ঘটনা আবার রিপিট করলেন। হয়তো এরপরের কলটা বড় খালাকে করবেন। আমি বিরক্ত হয়ে বেরিয়ে পড়লাম। এসব শুনে কাজ নেই। তার চেয়ে বরং দেখি মেজো ভাবি বেরোলো কিনা। ও ঘরে গিয়ে দেখি মেজো ভাবি দরজা খুলেছেন। তবে খাটের ওপর বসে তিনি চোখের পানি ফেলছেন। পাশে বড় ভাবি বসা। এতদিন মেজো ভাবির ঘরে না গেলেও আজ তিনি এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন। আমাকে দেখে থতমত খেয়ে গেলেন কিছুটা যেন। এরপর বললেন, আমি যাই, পাকঘরে কাজ আছে। হয়তো ভেবেছেন আমি এবার মায়ের কাছে কিছু লাগাই কিনা উল্টা সিধা। মেজো ভাবি আটকালেন। বললেন, বসুন ভাবি, আপনি কেন যাচ্ছেন? এবারের সকলকে আপনি ভয় পান কেন এত? বড় ভাবি অনিচ্ছা নিয়ে বসল। আমি কিছু বললাম না। মেজো ভাবির কান্নার কারণ অবশ্য বুঝতে পারছি না। উনি কেন কাঁদছেন? মায়ের সব কথাই তো উনি প্রতিবাদ করেইছেনই। এখন আবার কাদার কি আছে? তাই বললাম, ভাবি, আপনি কেন কাঁদছেন? মাকে তো বেশ কথা শুনিয়েছেনই। হয়তো মায়ের ওভাবে বলা ঠিক হয়নি, কিন্তু মাও তো গুরুজন। মায়ের সাথে মেজো ভাবির কি এত তর্ক ঠিক হয়েছে? আবার এখন নিজে কেন কাছে? যেন সে কেবল বকুনি খেয়ে ব্যথিত হয়েছে, কোনো পাল্টা আঘাত করেনি। মেজো ভাবি চোখের পানি মুছে আমার চোখে চোখ রেখে তাকালেন। বললেন, নিতু, তুমিও তো একজন মেয়ে। তুমি এখন যথেষ্ট বড় হয়েছ। এখনো যদি ন্যায় অন্যায়ের পার্থক্য না বোঝো, তাহলে তো নিজের ওপর ভবিষ্যতের অন্যায় হলে সেটার প্রতিবাদও করতে পারবে না। আমি বললাম, আপনার প্রতি আমি সমব্যথী। তবে আমি কি ভুল কিছু বলেছি ভাবি? গুরুজনদের মুখে মুখে কথা বলা কি ঠিক? বয়সে বড় এই সূত্র ধরেই যদি সব গুরুজনকে তুমি অন্ধভাবে ভক্তি শ্রদ্ধা শুরু করো, তাহলে জীবনে পস্তাবে নিত। বয়স দেখে নয়, বরং একজন মানুষের ব্যবহার দেখে তাকে সম্মান করা উচিত। তার মানে বলতে চাচ্ছেন আপনি মাকে সম্মান করেন না? সম্মান করবার চেষ্টা করি প্রাণপণে। তবে তিনি অগণিত অন্যায় কাজ করেছেন এবং করে যাচ্ছেন। হয়তো বুঝে কিংবা না বুঝে, সে যাই হোক, করছেন তো। এবার আমার চট করে রাগ চড়ে গেল। বললাম, কেমন অন্যায় করেছে আমার মা শুনি? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আমার মা ঘসেটি বেগম। মেজো ভাবি খানিকটা হেসে বললেন, তার আগে তুমি ঠান্ডা হও। যদি সত্যি জানতে চাও, তাহলে কিন্তু নিজেকে নিরপেক্ষ বানিয়ে শুনতে হবে। কারো প্রতি প্রবল মমতা থাকলে তার ভুল ত্রুটি সচরাচর আমাদের চোখে পড়ে না। বড় ভাবি ইশারায় মেজো ভাবিকে থামতে বলছেন, কিন্তু তিনি থামলেন না। আমার দৃঢ়ভাবে বসে থাকার ভঙ্গি দেখে বললেন, তোমার বয়সে কয়েক মাস বাদে 17 হবে নিতু। ধরো তোমাকে আমরা তখন বিয়ে দিয়ে দিলাম। আমি তাকে থামিয়ে বললাম, আমাকে বিয়ে দিবেন মানে? আমি কি কলেজে পড়ব না? আজব কথা তো। আমি কি অত বড় হয়েছি? মেজো ভাবি হেসে বললেন, ঠিকই বলেছ। তোমার তো অত ম্যাচুরিটি নেই। যেহেতু তুমি ছোট, এখনও ঠিকমতোই চায় বানাতে পারো না। অন্য রান্না তো দূরের কথা। খুবই মায়ের ন্যাওটা মেয়ে তুমি। বাচ্চাদের মতো টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে যাও। নিজের জামা কাপড়ও তোমাকে বড় ভাবি ধুয়ে দেয়। তোমার ঘর আমি ক্লিন করে দিই। তুমি করলেও নাকি ভালো মতো হয় না। রাতে মশারি টানাতে ভুলে যাও। সকালে কেউ তোমাকে না জাগলে জেগে উঠতে পারো না। এখনো ঘরময় ছোটাছুটি করো, হাসাহাসি করে বেড়াও। এটা চাই সেটা চাই বলে বলে ভাইদের কাছে আবদার করো। তোমার মা তোমাকে মাথা আশ্রে দেয়, খাইয়ে দেয়। আমি হাত তুলে থামালাম। বললাম, আপনি কেন এসব বলছেন জারিয়া ভাবি? আমি কি খুব বেশি বুড়ি হয়ে গেছি নাকি, যে এভাবে খোঁটা দিচ্ছেন আমাকে? রান্না আমি শিখে নেব পরে, সবই শিখে নেব। পড়াশোনা আগে শেষ হোক। আচ্ছা তাই করো, আমি তো বাধা দিচ্ছি না। তবে একটু ভেবে দেখো তো, ঠিক তোমার বয়সী থাকতেই তো শান্তা ভাবিকে তোমার মা বউ করে এনেছিলেন। তিনি কিন্তু এসএসসির পরে আর পড়াশোনা করতে পারেনি। বলা বাহুল্য, তোমার মা দেননি। তোমার বয়সী থাকতেই তিনি এই পুরোটা সংসারের কাজ একা হাতে সামলেছেন। ভোর থেকে রাত অবধি কেবল এই কাজ সেই কাজ, এর ফরমায়েশ, ওর হুকুম, এইসব শুনেই গেছেন। শুধু কি তাই, ইচ্ছে মতো গালি খেয়েছেন তোমার মায়ের কাছে। যেহেতু গরিবের মেয়ে, তাকে যা ইচ্ছা তাই তো করা যায়, তাই না? গরিবের জীবনের কি দাম আছে? তাও যদি হয় আবার মেয়ে মানুষ, তাহলে তো কথাই নেই। এখন নিজেকে ওনার জায়গায় রাখো। আর ভাবো, কালকে তোমাকে বিয়ে দিলে তুমি যদি শ্বশুরবাড়ি এমন ব্যবহার করে তোমার সাথে, তখন তোমার কেমন লাগবে? তখনও কি সাপোর্ট করবে গুরুজন বলে? তোমার বড় ভাবি তো গুরুজন মেনে আজীবন মুখ বন্ধ রেখে
মাথাটা নুয়ে বাঁচল এ বাড়িতে। অবশ্যই এটাকে ঠিক বেঁচে থাকা বলে না। সারভাইভ করেছে আর কি কোন রকম। এত মান্যি করে শেষে উনি কি পেয়েছেন? ওনার চেহারা দেখেছ? ওনার চেয়ে কিন্তু আমি বয়সে খানিকটা বড়ই হব। অথচ ওনাকে আমার চেয়ে বয়স্ক লাগে। 23 বছরে এসেই ওনাকে দেখায় 33-এর মতো। তোমার সাথে এমন হলে ভালো লাগবে তো? তুমি কি এমন সংসার করতে চাইবে? এটা কি সংসার বলে? স্বামী বিদেশে পড়ে থাকবে, বাচ্চারা বাবার আদর ছাড়া বড় হবে, নামে মাত্র বইয়ের জেদ ধরে সারা জীবন খালি কথা শুনতে হবে, আর রোবটের মতো কাজ করে যেতে হবে। বিনিময়ে উনি কি পাচ্ছেন? দুমুঠো ভাত। দুমুঠো ভাতের কি এত দাম যে তার নিজে মনের শখ, আহ্লাদ, স্বাদ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, রূপ, লাবণ্যে, আনন্দ, আরাম সবকিছু দিয়ে তবে চুকাতে হচ্ছে? বড় ভাবির চোখ দিয়ে কেবল ঝরঝর করে অশ্রু ঝরছিল। তিনি ছাদের দিকে তাকিয়ে অশ্রুগুলো লুকানোর চেষ্টা করছিলেন। আমি উপযুক্ত কোনো জবাব খুঁজে পেলাম না। চুপ করে রইলাম অনেকক্ষণ। শেষে বললাম, বড় ভাবির মতো কিন্তু আপনার সাথে কখনো হয়নি। হয়নি বলো না নিতু, বলো হতে দেইনি আমি। যদি আমিও শান্তা ভাবির মতো শান্ত হয়ে থাকতাম, তবে আমারও এই হাল হতো। আমাকে তো কালসাপ ডাকো তোমরা, তাই না? তবে জানো কি, কালসাপ যত বিষধরী হোক না কেন, সর্বদা মাথা নিচু করে চলে। কিন্তু যখন নিজের বিপদের আশঙ্কা দেখে, তখন আর ফনা না তুলতে থাকতে পারে না। তোমার মাকে অন্যায় কিছুই বলিনি। চেঁচামেচি তো আরো আগেই না। জাস্ট ঠান্ডা গলায় যুক্তি দিয়ে কিছু কথা বলেছি। তাতে তোমার কষ্ট লাগছে? আমার মাকে যদি উনি গালি দেন, আমার কেমন লাগে বলো? তুমি তো মেয়ে, পরের বাড়ি তোমাকেও যেতে হবে। যা আমরা ভোগ করছি, সেই পরিস্থিতিতে হয়তো তোমাকেও পড়তে হবে। যখন সব ছেড়ে ছুড়ে গিয়ে দেখবে ওরা তোমায় আপন না করে উল্টা কষ্ট দিচ্ছে, তখনই কেবল আজকের এই আমাদের বিষয়টা বুঝবে তুমি। তবে আমি চাই না তোমার জীবনে অমন দিন আসুক। আমি আর কোনো কথাই বললাম না। উঠে চলে এলাম। মনে হচ্ছে দিক দিশা হারিয়ে ফেলেছি। ওনার সাথে আমি কিছুতেই কথা বলে পারবো না। মা হয়তো আসলে মাঝে মধ্যে বেশি রাগারাগি করে ফেলেন। বাড়িতে একজন ছোটা কাজের লোক রাখা হয়েছে। সে রান্না বাদে বাকি কাজগুলো করে দিয়ে যায়। মা শুরুতে খুব রাগ করেছিলেন, শেষে কিনা ভদ্রলোকের বাড়ির জিনিসপত্রে ঝিয়ের হাত পড়বে। বাড়ির বউদের কি হাতের বল সব হাওয়া হয়েছে নাকি? মেজভাবে ইদানিং বেশ অসুস্থ থাকেন। বড়ভাবি অবশ্য বলেছিলেন উনি একাই সবটা করতে, কিন্তু লাভ হয়নি। শেষমেশ কাজের লোক রাখাই হলো। মেজভাবি আসার পরে আসলে এ বাড়ির অনেক নিয়মই বদলেছে। মা সবসময় হাহুতাশ করেন এই নিয়ে। এরই মাঝে খবর এলো বড় ভাইয়া দেশে আসবেন। প্রায় 4 বছর পর বড় ভাইয়া দেশে ফিরছেন। এ খবর শুনে স্বাভাবিকভাবে বাড়িতে একটা আনন্দের জোয়ার বয়ে গেল। সবাই বেশ খুশি হলেও খবরটা শুনে বড় ভাবি কেবলে কাঁদলেন। আমি আর মেজো ভাবি তাকে সান্ত্বনা দিতে লাগলাম। তিনি কাঁদতে কাঁদতে হঠাৎ বললেন, তোমাদের কাছে 4 বছর হলেও আমার কাছে তো মনে হয়েছে 4 যুগ পার হয়ে গেছে। মানুষটাকে আমি সামনাসামনি দেখি না। অপেক্ষার প্রহর যে এত দীর্ঘ হতে পারে, আমি সে কথা আগে জানতাম না। হঠাৎ মা এ ঘরে এসে এই দৃশ্য দেখে বললেন, ইস, ঢং দেখে আর বাঁচি না। 4 যুগের হিসাব দিতে আসছে। বলি, মায়ের চেয়ে কি মাসির দরদ বেশি? যেন আমার চেয়েও বেশি সে কষ্ট পাচ্ছে। বড়ভাবে চোখ মুছে ফেললেন মাকে দেখে। তবে চোখ মুছলেও কান্নার হেঁচকি সামলানো দায়। মেজভাবে হেসে বললেন, তা আম্মা, এত যখন কষ্ট পাচ্ছেন, তাহলে ভাইয়াকে আর বিদেশে পাঠানোর দরকার কি? এবার দেশেই তিনি কিছু একটা করুক। মায়ের চোখের সামনে ছেলে থাকবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? মা রাগী চোখে তাকিয়ে প্রস্থান করলেন। বড় ভাইয়া যখন ফিরল, তাকে দেখে আমি যেন হঠাৎ করে চিনতে পারলাম না। কেমন অচেনা লাগছে আমার ভাইকে। অনেকটা যেন বয়স বেড়ে গেছে। চেহারায় রুক্ষতার ছাপ। আগের সে মায়াবী অবয়ব আর নেই। রং পড়েছে, অনেকখানি শুকিয়েওছেন। আসলে বাবা বেঁচে থাকাকালীন কখনো তো বেশি শ্রমের কাজ করতে দেয়নি। ভাইয়ারও তো অভ্যেস নেই। অমন বিদেশ বিয়ে করে যে তিনি এত কষ্ট করে তবুও ছিলেন। অন্তত আমি হলে তো জীবনেও পারতাম না। আমার খুব কষ্ট হলো ভাইয়াকে দেখে। ভাইয়া অবশ্য আমাকে দেখে হেসে বললেন, আরে নিতু, কত বড় হয়ে গেছিস। বলতে বলতে চোখে জল জমল তার। মা এসে ভাইয়াকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেলেন। বললেন, এই যে আমার সোনার টুকরা ছেলে চলে এসেছে। এখন আর কোনো বান্দির ঝি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। বলেই আঁচলে মুখ ঢাকলেন তিনি। ভাইয়া চিন্তিত হয়ে জানতে চাইল, সে কি মা, তোমাকে কে কি বলেছে? মা তখন আর চোখে ভাবিদের দিকে একবার তাকিয়ে এরপর বললেন, সে তুই এসেছিস নিজেই দেখতে পাবি।
ছোট ভাইয়া চেঁচিয়ে বলল, ভাইয়াকেও ঘরে ঢুকতে দিচ্ছ না? পাঁচালি শুরু করে দিয়েছো উঠানে দাঁড়িয়ে। অদ্ভুত। একে একে বড় ভাইয়া এগিয়ে গিয়ে বাকি ভাইদের সাথে কোলাকুলি করলেন, আমাকে আর আপাকেও জড়িয়ে ধরলেন। আপা তার বাচ্চা কাচ্চা ও স্বামী সমেত চলে এসেছে এ বাড়িতে। সেই সঙ্গে আমার দুই খালাও এসেছেন। আপা উদ্গ্রীব হয়ে বললেন, আমার জন্য যা যা বলছিলাম আনছো তো ভাইয়া? তার বাচ্চারাও আগ্রহ ভরে চেয়ে রইল লাগেজগুলোর দিকে। মেজ ভাবি এসে ভাইয়াকে শরবত দিলেন সালাম করে। বললেন, পরে সব ব্যাগপত্র খোলা যাবে। এখন এগুলো নিয়ে শান্তা ভাবির ঘরে রেখে আসো তো, ভাইয়া আগে জিরিয়ে নি। একথা তিনি বললেন মেজু ভাইয়াকে। কিন্তু পরক্ষণেই মা চেঁচিয়ে উঠলেন, সে কি কথা? এসব বড় বউয়ের ঘরে রাখতে হবে কি জন্য? ওকে এসবের মালকিন হয়ে গেছে নাকি? আপাও তাল মিলানের সাথে। বড় ভাইয়া বললেন শেষে, আচ্ছা, এখানেই থাকো, আমি খুলছি এক্ষুনি। ভাইয়া মালপত্র বের করতে লাগলেন। মা বেছে বেছে তার মেয়ে জামাইকে ভালো জিনিসগুলো দিতে লাগলেন। বোনদেরকেও দিচ্ছিলেন। আমিও পাশে বসে দেখছিলাম আমার জন্য আনা জিনিসগুলো। বড় ভাবি তখন দাঁড়িয়েছিল দরজার ধারে। মা চোখ মোটকে বললেন, যাও, খানা লাগাও। দাঁড়ায় আছো কেন? এরপর আবার ভাগাভাগিতে মন দিলেন। বড় ভাবি চলে গেলেন রান্নাঘরে। তার সঙ্গে তার বাচ্চারাও চলে এসেছে। বড় ভাইয়া ডেকেছিলেন কাছে, তবে তো ওরা কাছে যায়নি। আসলে বাবাকে এত বছর পর হঠাৎ দেখছে তো, তাই বোধহয় লজ্জা পাচ্ছে। ছোট মানুষ তো। সারা বিকাল সন্ধ্যা রাত জুড়ে ভাইয়াকে ঘিরে কত কি আলোচনা হলো। মা তার দুঃখের ঝাঁপি খুলে বসলেন। বইরা তাকে মান্যি করে না। ছেলেরা কেউই মায়ের দুঃখ দেখে না। এরপর বলতে লাগলেন, আপার জামাইয়ের জন্য একটা মোবাইল আনা উচিত ছিল। আরও কার জন্য কি কি আনা উচিত ছিল। সেসব ফিরিস্তি দেওয়া শেষ হলে পরে ভাইয়া সাড়া পেল সে ঘর থেকে। আমি আর মেজ ভাবি অবশ্য ওইসব আলোচনায় ছিলাম না। বহু আগে উঠে এসেছিলাম, অন্য ঘরে বসেছিলাম। হঠাৎ বড় ভাবি আমাদের ঘরে এলেন। মেজ ভাবি অবাক হয়ে বলল, ও মা, ভাবি এখনো ঘরে যাননি? তিনি মাথা নিচু করে লাজুক কণ্ঠে বললেন, আমাকে একটু সাজাই দিবা? সারাদিন কাজকাম করে চেহারার যে হাল। আমি বেশ আয়োজন করে ওনাকে সাজাতে বসলাম। সাজগোজ করায় বেশ পটু আমি। মেজো ভাবি পাশে বসে আচার খাচ্ছিলেন। তিনি বললেন, সব তো নিয়ে গেল ভাবি। আপনি তো ভাগ্যে ভালো কিছুই পাইলেন না। আমার আর কিছু চাইও না জারিয়া। উনি ফিরে এসেছেন, এতেই আমি খুশি। সে সময় মোটামুটি সাজ শেষ করেছি আমি। কিন্তু কিছুতেই কাজল পরাতে পারছিলাম না আমি বড় ভাবির চোখে। বারবার চোখের পানির স্রোতে কাজল লেপটে যাচ্ছে। অথচ তবুও কি সরল, কি অসম্ভব সুন্দর লাগছে তাকে। বড় ভাইয়ার সেবার যে কি হলো, উনি কেমন যেন অনেকটা নিভে গেছেন। পারিবারিক আড্ডাতেও ওনাকে কেমন ছাড়া ছাড়া লাগে, যেন এখানে থেকেও তিনি এখানে নেই। একদিন হঠাৎ করে বলেই ফেলেন মাকে, মা, আমার আর ওই দেশে ভাল লাগে না, খুব কষ্ট হয়। থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, এত উঁচুতে উঠে কাজ করতে হয়। মনে হয় যেন সূর্যটা ঠিক আমার মাথার ওপরে, গরমে গা কাঁপে, ঘামে পিছিল হয়ে যায় পা রাখার জায়গাটা। মনে হয় এই বুঝি পা হড়কে পড়ে যাব শত শত ফুট নিচে। আর আমার উচ্চতাজনিত ভয়ও আছে। নিচের দিকে ভুলেও চোখ গেলে মাথা ঘোরে। মা পান সাজাচ্ছিলেন হাসি মুখে, পাশে আমিও বসাছিলাম। হাসিমুখ মুহূর্তে মলিন করে তিনি বললেন, এ কি বলছিস বাবা? ওরকম কাজ তো আরো কতজন করে। তোর চাচাতো ভাইয়েরা দেখছিস না কিভাবে টাকার পাহাড় বানাচ্ছে? তোর যদি বেশি কষ্ট হয় তবে অন্য কাজ খুঁজে নে। মা, বিষয়টা এত সোজা না যে চাইলে অন্য কাজ পেয়ে গেলাম। তাছাড়া ওখানে সব কাজই কঠিন। তাহলে বাকিরা কিভাবে করছে? করছে আর কি, জীবনের মায়া না করে কষ্ট করে। আমিও তো করলাম 4টা বছর, তাই না মা? তোমাদের কথা ভেবে কষ্টগুলোকে মাটি চাপা দিয়ে দূরে পড়ে রইলাম। ইদানিং বেশি খারাপ লাগে। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে থাকি, কি দেখার কেউই নেই। ভাবছি দেশে থেকে যাব। টুকটাক যা জমিয়েছি তা দিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করব। অন্তত পরিবারের কাছে তো থাকবো। বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে কত দ্রুত, অথচ আমি দেখছি না। জীবনের টাকায় তা তো সব না। তাছাড়া এখন তো অনেকটাই সচ্ছলতা এসেছে, সবাই বড় হয়েছে। মায়ের যেন মাথায় বাজ পড়ল বড় ভাইয়ের এই সমস্ত কথা শুনে। চোখ দুটো বড় করে তিনি বললেন, এইসব তোকে বড় বউ শিখে পাঠাইছে তাই না? সংসারে সবাই শান্তিতে থাকছে, সেটা ওর সহ্য হচ্ছে না। ও খালি পুরুষ মানুষকে ঘরে বসিয়ে রাখার পক্ষে। হিংসুক তো, খালি ওরই অধিকার আছে তোর ওপরে। আমার কিংবা তোর ভাই বোনদের তো নেই। তুই ওর শেখানো বলিয়ে নিয়ে আমাকে শোনাচ্ছিস। তোকে নিয়ে তো আমি গর্ব করতাম। এখন দেখি তুইও বদলে গেছিস। মা হঠাৎ করে কাঁদতে শুরু করলো।
আমি মাকে সান্ত্বনা দিতে লাগলাম। আর বড় ভাইয়া দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেলেন। এরপর ভাইয়া অবশ্য দেশে থাকেননি, আবারও পাড়ি জমিয়েছেন বিদেশে। চোখের জলে ভাবি আর বাচ্চারা ভাইয়াকে বিদায় জানিয়েছে। মা বলেছেন, দেশে থেকে করবেটা কি? ওর মেজ ভাইকে ঘোড়ার ডিমের ব্যবসা করতেছে দেখছস না? ওই দেখি চলে নাকি? তাছাড়া তোর এখনো বিয়ে দেওয়া হলো না, ছোট ছেলে এখনো চাকরি পেল না, এখনও দেশে আসলে হবে কি করে? কটা বছর আরো থাকুক না। দেখতে দেখতে বছর কেটে গেল। প্রতি মাসে বড় ভাইয়া বেশ ভালো অঙ্কের একটা টাকায় পাঠাতেন মায়ের কাছে। মাসে সব খরচা করতেন দুহাতে। যতবারই ভাইয়া দেশে আসার কথা বলতেন, ততবারই একটা সমস্যা দাঁড়িয়ে যেত। সেটা মিটালে আবার আরেকটা সমস্যা। কোনো বাড়ি আর ভাইয়ার দেশে ফেরা হতো না পরিবারের কাছে। আমাদের টিন শেড বাড়ির বদলে ছাদ দেওয়া দালান বানানো হলো। আপার স্বামীর ব্যবসায় বিরাট লস হলো। এরপর থেকে তিনি রোজ আপার সাথে খারাপ ব্যবহার করতেন। বলতেন, বাপের বাড়ি থেকে টাকা এনে দে। সেই টাকাও মায়ের পীড়াপিড়িতে বড় ভাইয়া দিল। তবুও আপার সংসার ঠিকঠাক থাক। ছোট ভাইয়া এর মাঝে তার প্রিয় বাইক কিনলেন। বললেন, চাকরি চাকরি করে মাথা কুটে লাভ আছে? চাকরি এক সময় ঠিক পাবো, কিন্তু এখন তো শখের সময়। আত্মীয় স্বজনরা চিরচরিত নিয়মের মধ্যে প্রবাসে থাকা ছেলেটির কাছে ধরিয়ে দিতে লাগলো ফিরিস্তি। কার কি কি চাই সেই লিস্ট। এভাবে বছরের পর বছর কাটতে লাগলো। সবাই তো শখের জিনিসগুলো পাচ্ছে ঠিকই, কিন্তু সবার শখ পূরণকারী মানুষটা দিন শেষে কি পাচ্ছে একাকিত্ব ছাড়া। কম বয়সে বড় ভাবে কেমন বড়িয়ে গেলেন। চেহারায় অদ্ভুতভাবে বয়সের একটা ছাপ পড়ে গেল। বাচ্চারাও অতি দ্রুত বড় হতে লাগলো। সময় তো কারো জন্য থেমে থাকে না, থাকলো না। মেজো ভাইয়ের ব্যবসা ততদিনে মোটামুটি দাঁড়িয়ে গেছে। যদিও তিনি পুরো ইনকামের ফিরিস্তি মাকে দেন না, তবুও মায়ের ধারণা সে স্বীকার করে না আদতে ভালো টাকাই কামাচ্ছে। সংসারে আগের মতোই টাকা দেয়, বাড়তি কিছু দেয় না সে। বাড়তি টাকা চেলে এক প্রকার কৈফিয়ত চায়। মায়েতে রেগে যান। ছেলের কাছে মা টাকা চাবে, তার আবার কৈফিয়ত কি? মেজো ভাইয়া বলেন, এটা কৈফিয়ত না, কেবল জানতে চাওয়া। বুঝই তো, বহু কষ্টের পয়সা আমার। কাজেই আমাকে তো জানতেই হবে কোন খাতে ব্যয় করছো সেটা তুমি। মা মুখ গোমরা করে হয়তো বলেন, তোমার মামার ছোট মেয়ের বিয়ে, ওকে একটা গয়না দিতে হবে। মেজো ভাইয়া তা শুনে নাকচ করে দেন। ওকে গয়না দেওয়ার দরকার নেই। আমরা এত কোটিপতি হয়ে যাইনি। ওকে শাড়ি দিবে, শাড়ির টাকা নাও। অথবা আপার ছেলে মেয়েদের জন্য দামি কিছু চাইলেও তিনি এমনই করেন। বলেন, এগুলো বাবার দায়িত্ব, ওদের বাবাকে পালন করতে দাও। তোমার কেন সবকিছু দিতে হবে? মা বেজায় অখুশি মেজো ভাইয়ের ওপর। সবসময় আমাকে বলেন, ওরে কালো যদি করছে ওর ডাইনি বউ। মা বোনে থেকে দূরত্ব সৃষ্টি করাইছে। এর জন্য পরিবারের জন্য টান নাই। মেজো ভাইয়ের সাথে সুবিধা করতে না পেরে মা পুনরায় হাত পাতেন বড় ভাইয়ের কাছে। বড় ভাইয়া হলো মায়ের আদর্শ সন্তান। কখনোই মাকে ফেরান না, কখনো কৈফিয়তও চান না। মায়ের সব কথায় শুনেই চলেন। মাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। মা সবসময় এটা নিয়ে গর্ব করেন, বড় ভাইয়া সবচেয়ে সেরা। একথা হরদমই বলেন এরই মাঝে। মেজো ভাইয়া হুট করে একদিন জানালেন, তারা এবারই ছেড়ে দিচ্ছে, শহরে যে থাকবে। ভাইয়ার বেশিরভাগ ব্যবসা এখন তিনি শহরে স্থানান্তর করছেন। কাজেই ওখান থেকে দেখভাল করতে হবে। মা বিরস মুখে বললেন, শহরে থাকতে যদি বেশি আয় হয় তো শহরে থাকবি, সমস্যা কি? কিন্তু মেজো ভাইয়া জানালো সে একা নয়, মেজো ভাবি এবং বাবুও তার সাথেই থাকবে। এটা শুনে মা খেপলেন। বললেন, ওরা ভাড়া বাসায় যেয়ে থাকার দরকার কি বাপ? ওরা এখানে থাকো। বাচ্চাটার দাদির আদরের দরকার নেই? তোর বউ শহরে থেকে কি করবে? গ্রামের সবার সাথে মিলেমিশে থাকবে, এটা ভালো না? মেজো ভাবি এবার জবাব দিলেন। বললেন, মা, বাবুকে তো স্কুলে ভর্তি করাতে হবে। চাইছি ওকে ছোট থেকে ভালো স্কুলে পড়াতে। বুঝেনি তো, আজকালকার যুগে তাল মিলানো কঠিন। বাচ্চাদের একটু বেশি অ্যাডভান্স হতে হয়। তাছাড়া আপনার ছেলে ওখানে একলা কি করে থাকবে? পুরুষ মানুষ, ওর কত কিছু দরকার আছে। ও কি রান্নাবান্না করতে পারে? সারাদিন কাজ করে রাতে বাসায় ফিরে যদি আবার সব নিজেকেই করতে হয়, বেচারার তো কষ্ট হয়ে যাবে। আমি না থাকলে ওর খেয়াল রাখবে কে? মা বিরক্ত হয়ে বললেন, থাক, তোমাকে আর পাঁচালি পড়তে হবে না। তুমি যে নিজের আরামের জন্য যেতে চাও সে কথা আমি জানি। তুমি তো শয়তানি করে ওর মাথায় এসব ঢুকাইছ। নিজের একলার সংসার করবা, এটাই তোমার মতলব। এটা যদি মতলব হয়েও থাকে, সেটা কি দোষের কিছু? নিজের সংসার করার বয়স কি আমাদের হয়নি? সবাই তো চায় নিজের মনের মতো একটা সংসার সাজাতে।
যেখানে ভুল ধরার কেউ থাকবে না, কথায় কথায় খোঁটা দেওয়ার কেউ থাকবে না, গালি, বকুনি এসব শুনতে হবে না, ভয়ে ভয়ে থাকতে হবে না। সে যাই হোক, আমার সংসারে আপনার জন্য সবসময় সাদর আমন্ত্রণ রইল। ইচ্ছা হলেই চলে আসবেন। আপনার ছেলে বৌমা নাতির বাসা বলে কথা, ওরকম ঘিঞ্জি শহরে আমি যাই না। আমার বড় ছেলে আমাকে সুন্দর বিল্ডিং বানিয়ে দিয়েছে, আমি এখানেই আরামে আছি। তোমার স্বামীর মতো বেয়াদব ছেলের আমার দরকার নেই, যে খালি বইয়ের কথায় নাচে। দেখুন মা, আপনি ভুল ভাবছেন। চুপ করো, আমাকে জ্ঞান দিও না তো। মাকে বোঝানোর বৃথা চেষ্টা, আর ওরা করলো না। একদিন চলেই গেল বাড়ি ছেড়ে। মা ওদের কিছুই নিতে দিলেন না, না একটা মশারি, না একটা চামচ, কিচ্ছু না। তিনি বললেন, আলাদা সংসার পাতবে পাতুক, আমি একটা জিনিসও দিব না। তবে না দিলেও তাদের আলাদা সংসার তো আর থেমে থাকলো না। বেশ সুন্দর ছিমছাম করে সাজিয়ে ফেলল তারা। আমি একদিন গিয়ে দেখে এসেছিলাম, কি সুন্দর গোছানো ছিমছাম, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। মেজ ভাবি 2 সপ্তাহ পর পর বাবুকে নিয়ে আমাদের এখানে আসতেন, আমাদের দেখতে। মা যদিও মুখ ঘুরে রাখত, তবে বড় ভাবি খুব খুশি হতেন। মেজ ভাবি আফসোস করতেন অনেক, বলতেন, ভাবি, আপনার কি হাল হচ্ছে দিন দিন, আপনি এমন কেন হয়ে যাচ্ছেন? এবার আপনি জোর দিয়ে ভাইয়াকে ফিরতে বলেন। নিজের পক্ষে নিজেকেই কথা বলতে হয়, কেউ আপনার দুঃখ বুঝবে না। আর ভাইয়া তো অনেক খাটলো, কলুর বলদ। আর কত? বড় ভাবি চোখের জলে বলতেন, আমি তো বলি, তার চেহারা দেখে আমি বুঝি তার খুব কষ্ট হয়। কিন্তু মায়ের বিরুদ্ধে যিনি তিনি যেতে পারবেন না। তিনি তো খুব মায়ের কথা শোনেন, তুমি তো জানোই। মায়ের কথা শোনার নামে নিজের জীবন বিসর্জন দিতে হবে? নিজের স্ত্রী, সন্তানদের হক আদায় করতে হবে না? কেবল মায়ের কথা ভাবলেই হবে? বড় ভাবিকে এমনই একদিন মেজ ভাবি বোঝাচ্ছিলেন, আর সেই সমস্ত আড়াল থেকে শুনে ফেলেন মা স্বয়ং। শুনে তো তার মাথায় রক্ত উঠে যায়। তিনি শুরু করে দেন প্রবল চিৎকার চেঁচামেচি। তেরে গিয়ে মেজ ভাবিকে মারতে উদ্যত হন। মেজ ভাবি বড় ভাবির মাথা খাচ্ছে। আর এসব শুনে শুনে বড় ভাবি ভাইয়াকে দেশে আসার প্রয়োজনা দিচ্ছে। দেশে আছেটা কি? দেশে এসে কি লাভ? বড় ভাবি প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি কেঁদে কেটে ক্ষমা চাইতে থাকেন। তবে মা হুকুম জারি করে দেন, এই বাড়িতে আর মেজভাবি পা ফেলতে পারবে না। মেজভাবি এ বাড়িতে আসলে তিনি গলায় ফাঁস নেবেন। তার তিল করা গড়া সংসার ধ্বংসের মূল হোতা মেজভাবি। সেদিন চরমভাবে অপদস্থ হয়ে বাচ্চাটাকে নিয়ে মেজভাবি বেরিয়ে যান এ বাড়ি থেকে। এরপর মা আরেক দফায় কথা শোনায় বড় ভাবিকে। শেষে বড় ভাইয়াকে ফোন করে কাঁদতে কাঁদতে বিচার দেন। কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেসব বলেন। বলা বাহুল্য, মায়ের কান্নাকাটি শুনে বড় ভাইয়া পুনরায় ভাবিকে কথা শুনিয়েছেন। এভাবেই কোনো আনন্দ কিংবা সুখের দোলাছালাই কাটছিল আমাদের আটপৌরে সংসার। তবে আনন্দ যে একদমই ছিল না তা না। আপা তার বাচ্চাদের নিয়ে আসলে খুব আনন্দ হতো। মা হাসতেন মন খুলে। তবে বড় ভাবির চেহারা মলিন হয়ে রইত, কেননা মায়ের সাথে তখন আপাও সমান তালে তাকে কথা শোনাত। একদিন আপা বাড়িতে আসে এমন সময় ছোট ভাইয়া ফিরল ঢাকা থেকে। আমরা সকলে তো তাকে দেখে খুশি হয়ে গেলাম। মা একদম তার সবচেয়ে আদরের ছেলেকে দেখে হইচই শুরু করে দিলেন। ছোট ভাইয়া জানালো, 2টা সংবাদ আছে, একটা আমাদের খুব ভালো লাগবে, আরেকটা খারাপ লাগবে। মা ঢোক গিলে বললেন, খারাপ লাগবে কেন? কি করেছিস তুই? আমি বললাম, ভালো সংবাদটাই আগে দাও। ছোট ভাইয়া হেসে জানালো, তার খুব ভালো একটা চাকরি হয়েছে, অনেক বড় পোস্টে। আমরা সকলেই চেঁচিয়ে উঠলাম। এটা একদমই অকল্পনীয় ছিল। ভাইয়া যে শেষমেশ চাকরি পাবে কিংবা করবে, আমরা তো ভাবিইনি। মা তো আনন্দে অশ্রুবর্ষণ শুরু করে দিলেন। খানিকক্ষণ বাদে দ্বিতীয় সংবাদটা জানতে চাইলেন। তখন ছোট ভাইয়া জানালো, সে 1 মাস আগে বিয়ে করেছে। একথা শুনে সকলের চেহারা মলিন হয়ে গেল। মা বিছানায় ধপ করে বসে পড়লেন। বললেন, তুই বিয়ে করলি, অথচ নিজের মাকে জানানোর প্রয়োজন মনে করলি না? ভাইয়া এইসব সেন্টিমেন্টের ধার ধারল না। বিরস মুখে বলল, উফ, এখন তো জানালামই। পুরুষ মানুষকে কি বিয়ের অনুমতি বাপ মায়ের থেকে নিতে হয়? মা কাঁদতে বসলেন আয়োজন করে। তার আদরের ছেলে এ কি দুর্গতি! ছোট ভাইয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, সেই ভার্সিটি লাইফ থেকে। সে কিছুটা বাউন্ডুলে বখাটে কিসিমের ছেলে, তবে দেখতে সুদর্শন। একদম চশমাটুকু বাদে যেন ঠিক হুমায়ুন আহমেদের শুভ্র। আর আমাদের ছোট ভাবেও উপন্যাসের মতো ধনী বাবার একমাত্র কন্যা।
জানা গেল ভাবির বাবার অফিসেই তার চাকরি হয়েছে। তাই তো বলি, এত বড় পোস্ট সে কি করে খসালো? তার কি এতই যোগ্যতা? যাই হোক, এসব জেনে মায়ের কান্না থামল। এত ধনী পরিবারের জামাই হয়েছে তার ছেলে। একদিক দিয়ে খুশি লাগলেও আবার অন্য দিক দিয়ে মায়ের মন্ড টানা। এই মেয়ে তার ছেলেকে মান্য করবে তো? ছোট ভাইয়া বিরক্ত হন, বলেন, মান্য করার কি আছে? তোমার যে কি কথা মা! আমি কি ওর মালিক আর ও কি আমার দাসী? মানিগণ্যে আসে কোথা থেকে? আমরা হলাম স্বামী স্ত্রী, বন্ধুর মতো। দুজনেই দুজনকে সম্মান করি, ভালোবাসি। দ্যাটস ইট। মা চোখ বড় বড় করে কেবল চেয়ে রইলেন। এরপর বললেন, আচ্ছা, তোর বউকে আনবি না? ছোট ভাইয়া হেসে বললেন, ওকে তো এনেছি, কিন্তু একসাথে ঢুকাইনি ঘরে। কারণ আমি চাইনি ও চেঁচামেচি দেখো। আগে তোমাদের জানিয়ে দিলাম। এখন ওকে আনছি, দাঁড়াও। ভাইয়া বাইরে চলে গেল। মা আর আপার মুখ চাওয়াচাই করতে লাগলেন। একটু পরেই নতুন বউ ঢুকল। তার পরনে একটা সাদা কামিজ আর জিন্সের প্যান্ট। গলায় মাফলারের মতো কিছু একটা পেঁচিয়ে রেখেছে। চোখে ইয়া বড় সানগ্লাস। ঠোঁটে কেমন অদ্ভুত রঙের এক লিপস্টিক। সে বেশ উঁচু জুতো পরে এসে দাঁড়ালো মায়ের সামনে। কোনো লজ্জা, আড়ষ্টতায় কিছুই তার ভেতরে নেই। এসে এসে বলল, এসি নেই? মা কোনো রকমে বললেন, নতুন বউ, অথচ একটা শাড়ি। ছোট ভাইয়া মাকে থামতে বললেন। তবে আপা চেঁচিয়ে উঠল, কি রে, মাকে থামাচ্ছিস কেন? তোর বইয়ের কি লাজ লজ্জা নেই? কোনো সালাম কিছু নাই। আয়শা সঙ্গের মতো দাঁড়ায় আছে, আবার বলে এসি নাই। পোশাক আশাকের কি অবস্থা! ছি ছি ছি। আর এই মুহূর্তে নতুন বইয়ের ঝগড়া লেগে গেল আপার সাথে। তুমুল বাঘ বিটন্ত তাই। এবার মাও যোগ দিলেন। শেষে নতুন বউ নিজে থেকেই থেমে গেল। বলল, আমি এই বস্তিতে এই ঝগড়ুটে ছোট লোকদের সাথে থাকতে পারবো না। আমি চললাম। আমি কোনোদিনও এই বাড়িতে আসব না। তুমি থাকতে চাইলে থাকো, মা চেঁচিয়ে বললেন। তুই যা যা, আমার ছেলে এখানেই থাকবে। কিন্তু মাকে অবাক করে দিয়ে ভাইয়াও চলে গেল নিজের বউয়ের সাথেই। মা কোথায় রাগ করবেন তা না, উল্টা ছোট ভাইয়ার রাগ ঝাড়েন ফোন করে। মাকে কথা শোনান। মা শুধু মন খারাপ করেন। আর একটা কথায় মুখস্থ আওড়ান, এই বড়লোক ডাইনি আমার ছেলের মাথা খাইছে। ছোট ভাইয়া যদিও তার বইয়ের কোনো দোষ দেখে না, উল্টা তিনি বলেন, মার আপার প্রথম দিনের এমন ব্যবহার দেখে তার বউ ভরকে গেছে। আর এমন ছোটলিকেপনা করার পরেও সে আবার বাড়ি আসবে তা হতেই পারে না। তার বইয়ের অসম্মান মানে তারও অসম্মান। মা এসব শুনে দাঁতে দাঁত চেপে বলেন, শ্বশুরের টাকার কিনা গোলাম হয়েছে। তবে গোলাম হোক আর যাই হোক, ছোট ভাইয়া কিন্তু বেশ সুখেই দিনাতিপাত করতে লাগলো। নানান দেশে বিদেশে তারা দুজন ট্যুর দিচ্ছে। আলিশান ফ্ল্যাটে থাকছে। ফেসবুক ভর্তি শুধু ছোট ভাইয়া আর ভাবির পোস্ট। মা সেসব দেখেন আর ছি ছি রব তোলেন। সব দোষ তিনি দেন ছোট ভাবিকে। তার ছেলের মাথা এই মেয়েই তো খেয়েছে। তবে মেজ ভাইয়া আর ছোট ভাইয়া তো যার যার সংসারে বেশ স্থিত হয়ে গেলেন, একমাত্র বড় ভাইয়া বাদে। বড় ভাবি একদিন আমাকে একলা ডেকে অসহায়ের মতো বললেন, নিতু, তুমি একটু আমাকে বুঝিয়ে বলো না। অনেক বছর তো হলো, তোমরা ভাই বোনেরা সবাই তো প্রতিষ্ঠিত হলেই। বাড়ি হলো, ধানি জমি হলো, যা যা দরকার সবই তো হলো। এখন মানুষটা না হয় ফিরে আসুক। জানো, তার চেহারাটা কেমন শুকিয়ে গেছে। এত ক্লান্তি, প্রায় সে অসুস্থ থাকে মানুষটা। ভাবি দীর্ঘশ্বাস ফেলেন কথাগুলো বলতে বলতে। আমারও খারাপ লাগলো। আমি ওনাকে আশ্বস্ত করলাম আমি মাকে বুঝাবো। কিন্তু মা কি আর কোনো বোঝ মানার মতো মানুষ? আমার কথা শুনে উনি গেলেন চরম ক্ষেপে। বললেন, বড় বউয়ের এত সাহস! বড় বউ এখন মুখ চালানো শুরু করছে। আবার তরে সুপারিশ ধরছে। মুখ চালিকে পরিণত হয়েছে বাকি বৌদেরকে দেখেনি? নাকি ওরও মনে সাজ জাগছে বাড়ি থেকে বিতাড়িত হওয়ার? একদম ঘাড় ধাক্কা মেরে বের করে দেব। যদি আমার ভোলাভালা ছেলেটার কানে বিষ ঢালে তো? আমার খানিকটা বিরক্তই লাগলো। বললাম, এত চেঁচাচ্ছ কেন মা? বাকি বউরা কি কষ্টে আছে? বরং বাড়ি থেকে আলাদা থেকে ওরা আরো আরামে আছে। যার যার সংসার গুছিয়ে নিয়েছে। তাছাড়া বড় ভাবি কই বিষ ঢেলেছে? এটা তো আমারও কথা। ভাইয়া তো যথেষ্ট খেটেছে। আর কত? এখন তো তোমার সব ছেলেরা ইনকাম করে। তিনজন মিলে তোমাকে অল্প স্বল্প করে দিলে তো আমাদের ভালোই চলে যাবে। ভাইয়াকে বিদেশে থাকতে হবে কেন? চুপ কর মেয়ে, তুই কিছু বুঝোস? অল্প স্বল্প ভিক্ষা নেবার জন্য কি এত কষ্ট করে ছেলে পালছি? আর তোর কি এখনো বিয়ে হয়েছে? তোর বিয়ে দিতে হবে না? তোর বড় ভাইয়ের দায়িত্ব না তোকে ধুমধাম করে বিয়ে দেওয়া? নাকি সারা জীবন মায়ের ঘাড়ে পড়ে থাকবি?
আমি আর কথা বাড়ালাম না। কি দরকার খামোখা গালাগাল শুরু করবে? এরপর মা বাকি দুই ভাইকে খবর দিয়ে আনলেন বাড়িতে। উদ্দেশ্য আমার বিয়ে নিয়ে কথা বলা। মা একটা পাত্র দেখেছে, ছেলে সরকারি চাকরিজীবী, পারিবারিক অবস্থাও ভালো। সব শুনে মেজ ভাইয়া বললেন, ছেলে ভালো হলে তো আমাদের কোনো আপত্তি নেই। এখন নিতুর মত আছে কিনা সেটাই মেন কথা। মা বিরক্তি দিয়ে বললেন, ওর আবার কিসের মত? যাই হোক, ছেলেকে কিছু টাকা পয়সা দিতে হবে, তাছাড়া কিছু উপহার। বুঝেছি তো, সরকারি চাকরিজীবী ছেলে। আমি সব কথাবার্তা এগিয়ে রেখেছি, তোদের কোনো ঝামেলায় পড়তে হবে না, শুধু তোরা টাকাটা দিলেই হবে। মেজ ভাবি এবার কথা বললেন, যৌতুকলোভী ছেলে ভালো হবে না, এমন পাত্রের কাছে আমাদের নিতুকে বিয়ে দেব না। মা চেঁচিয়ে উঠলেন, বললেন, চুপ করো ফাজিল, তোমার এই কথা বলতে ডাকছি আমি? তোমার পরিবারের মতোই সবাই তো ছোট লোক না, যে মেয়ের বিয়েতে কিছুই দিবে না। এগুলো সব নর্মাল বিষয়। মেজ ভাইয়া ভাবিকে ইশারায় সরে যেতে বললেন। এরপর নিজে বললেন, জারিয়ার কথা কিন্তু ঠিকই, ছেলেকে তো আমার সুবিধার মনে হচ্ছে না। না মনে হলে নাই, আমি এই ছেলের কাছে বিয়ে দেব। ভালো পাত্র পাইছি, এর জন্য তোদের সহ্য হচ্ছে না। চালচুলোহীন ছেলের কাছে বোনকে দিতে বিয়ে দিতে পারলে খুব ভাল লাগতো, তাই না? তা নয় মা, তুমি তো নিতুর বিয়ে দিয়েছিলে নিজের পছন্দে, সে পাত্র ভালো পারেনি, খালি চাই চাই করে সারাক্ষণ। চুপ থাক, বেশি বুঝিস না। তোদের মতামত শুনতে আমি ডাকিনি। টাকা দিয়ে দিবি আমাকে, ব্যাস। এমনিতেও তোরা মা বোনের কোনো খোঁজ খবর তো রাখিস না। মেজ ভাইয়া বিরক্ত হয়ে বললেন, কত টাকা দিতে হবে? আম্মা বললেন, 500 জন মানুষ খাওয়াবো, আলোকসজ্জা থাকবে, বাদ্যবাজনা থাকবে, সব মিলিয়ে বুঝে শুনে খরচ দিয়ে যা তোরা দুই ভাই। আর পাত্রকে ক্যাশ টাকা, যাবতীয় উপহার এগুলো তোদের বড় ভাই দিবে, নিতুর গয়নাও ও দিবে। তোরা এতটুকু তো করবি নাকি? ছোট ভাইয়া এক প্রকার লাফ দিয়ে উঠল, বলল, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। আমি কয় টাকায় বা বেতন পাই? মা ঝাঁঝিয়ে বললেন, হুম, এখন তো এটাই বলবি? বউকে নিয়ে যখন ঘুরতে যাস তখন তো খুব টাকা থাকে। আজব তো মা, তুমি যা ইচ্ছা ভাবো, আমার পক্ষে সম্ভব না এত টাকা দেওয়া। আমি গেলাম। মা এবার অসহায় চোখে মেজো ভাইয়ের দিকে তাকালেন, তুই তো ওর মতো অবুঝ না। তুই বোনের ভালো ঘরে বিয়ে হোক চাস না? চাই, কিন্তু সামর্থ্যের বাইরে গিয়ে চায় না। 50 জনের বেশি মানুষ খাওয়ানোর কোনো প্রয়োজন দেখি না। আর এত চাহিদাওয়ালা পাত্রের কাছে নিতুকে বিয়ে দিতে চায় না। মেঝো ভাইয়াও চলে গেলেন। মা ঘরের মধ্যে সবসময় যা করেন, রাগারাগি চেঁচামেচি তাই করলেন তখনও। আমি মাকে বোঝাতে চাইলাম, এরকম পাত্র কি আসলে ভালো হবে? মা উল্টা ধমকে উঠলেন, তোকে কি কেউ পছন্দ করে? এত ভালোবাসি যে এটাই বেশি, আর বাড়তি কথা বলবি না। এরপর আমার বড় ভাইয়াকে ইনিয়ে বিনিয়ে বোঝাতে লাগলেন, মা তো জানেন কোন সন্তানটা তার উপর বেশি দুর্বল। এই বিদ্যা কাজে লাগিয়ে তিনি সব হাসিল করে নেন। দেখতে দেখতে আরও কিছু মাস কাটল। মায়ের হুড়োহুড়িতে আমার বিয়েও হয়ে গেল সরকারি চাকরিজীবী পাত্রের সঙ্গে। বড় ভাইয়া কিভাবে কিভাবে সবকিছুই ম্যানেজ করলেন মায়ের কথা রাখতে গিয়ে। মা খুব কান্নাটি করে ভাইয়াকে রাজি করিয়েছিলেন। তবে বিয়ের পরপরই নিশ্চিত হয়েছিলাম এরা লোক ভালো নয়। সরকারি চাকরির অহংকারে মানুষটার মাটিতে পাই যেন পড়ে না। অন্যদিকে তার পরিবারের সবাই বিশেষ একটা মিশুক না। বিয়ের আগেও বুঝেছিলাম এরকম পাত্র আদতে ভালো হবে না, কিন্তু মাকে তো বোঝানোর সাধ্যে ছিল না। ও বাড়ি থেকে বেড়াতে এসে মাকে বললাম খুলে সবটা, যে তোমার জামাই তো বিশেষ সুবিধার না। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব ঠিক হয়ে যাবে, সংসারে ধৈর্য ধরতে হয়। যদি ঠিক না হয় তাহলে মা, না হলে তো কিছু করার নাই, সবই তোর কপাল। আমি তাচ্ছিলের সঙ্গে হাসলাম। জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়ে কপালে দোষ দিয়ে লাভ আছে? যাকগে যাক, সেসব কথা। এসব ভেবে আর কাজ নেই। মায়ের ঘর থেকে বের হয়ে এসে বড় ভাবি ও বাচ্চাদের সাথে দেখা করতে গেলাম। দেখলাম ভাইয়ার সঙ্গে কথা বলছিল ভিডিও কলে ভাবি। বলছিল দেশে ফেরার কথাই। ভাইয়া জানালো অনেক টাকা তার ঋণ হয়েছে আমার বিয়েতে। এত খরচাপাতি রে, এখনই সে ফিরতে পারবে না, আরও বছর কয়েক পরেই ফিরবে। প্রত্যুত্তরে ভাবি কেবল দীর্ঘশ্বাস ফেললেন। ভাইয়া আমাকে দেখে জানতে চাইলেন ও বাড়িতে সব ঠিকঠাক কিনা। আমি আর সত্য কথা তাকে বললাম না, মিথ্যা করে ভালো আছি বলে ও ঘর থেকে বেরিয়ে এলাম। এ বাড়িতে আমার কেমন দম বন্ধ লাগে। দুদিন এখানে বেরিয়ে মেজ ভাবিদের বাসায় গেলাম। ওদের বাড়িতে গেলেই মনটা ভালো হয়ে যায়। কি সুন্দর সাজানো গোছানো সবকিছু, বাড়িটা যেন ভালোবাসায় জড়িয়ে আছে। মেজ ভাবি সব শুনে বললেন, তোমার মেজ ভাই কত বুঝিয়েছে তোমার বড় ভাইয়াকে,
যেন ওইখানে বিয়ে না দেয়। কিন্তু উনি তো শুনলেন না, উল্টো আমাদেরই শত্রুজ্ঞান করলেন মায়ের কথায়। উনি ভেবেছেন টাকা না দেওয়ার জন্য বুঝি তোমার মেঝো ভাই এমন করেছে। এরপর জেদ করে উনি মায়ের কথা রাখতে যাবতীয় খরচ দিয়ে তোমার এখানে বিয়েটাকে ত্বরান্বিত করলেন। আমরা তো চেয়েও আটকাতে পারলাম না, যেন আমরা তোমার ভালোই চাই না। মা এরকম ভাবে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আপনাদের আর কি বা দোষ? কাউকে দোষ দিচ্ছি না ভাবি। ভাবির সাথে কথা শেষ হলে বাবুর ঘরে গেলাম। কি সুন্দর করেও কথা বলে। ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো হয়েছে ওকে। মাসে মাসে বেশ খরচা। মেজো ভাবি বললেন, বাবুর সুন্দর ভবিষ্যতের জন্য খরচা তো করতে হবে। বোঝই তো, আজকাল সব দিক দিয়ে পারদর্শী হতে হয়। আমিও মাথা নাড়লাম। কথা সত্যি। কিন্তু খারাপ লাগলো বড় ভাইয়ার বাচ্চাদের কথা ভেবে। ওরা গ্রামের স্কুলেই পড়ছে। ভাবির সর্বক্ষণ মন খারাপ থাকে। তিনি নিজেও কাজ নিয়ে ব্যস্ত থাকেন। বাচ্চাদের পড়াশোনা কখনোই দেখাশোনা করতে পারেন না। ফলশ্রুতিতে ওদের একদমই পড়াশোনা হচ্ছে না। ওদিকে ছোট ভাইয়া ঢাকায় বেশ বিশালবহুল ফ্ল্যাট কিনেছেন। একদম উচ্চবিত্ত জীবন কাটাচ্ছেন তিনি স্ত্রীকে নিয়ে। বাড়ির কথায় বেমালুন ভুলেই গেছেন। মা নিজে থেকে ফোন না করলে তিনিও করেন না। আর তার বউ তো এ বাড়িতে নাকি কোনোদিনও আসবে না। কাজেই মা আমাকে নিয়ে গেলেন ওর ফ্ল্যাট দেখতে। আসলেই দারুণ সুন্দর। আমরা দুদিন ছিলাম। ওর বউ বিরক্ত হয়েছে বলা চলে। দেয়ালে হাত দিলে ধমকে ওঠে। রং নাকি উঠিয়ে ফেলছে আম্মা। ট্যাপ নাকি জোরে ছাড়ে। সুইচ নাকি ভেজা হাতে ছুঁয়েছে। নানান ভুল ত্রুটি তিনি ধরতে লাগলেন। মা বেসিনে পানির পিক ফেলেছেন কেন সেটা নিয়ে হইচই করলেন। দুদিনেই এক প্রকার ক্লান্ত হয়ে পড়লাম আমি। কিন্তু মা বেশ খুশি। তার আদরের ছোট ছেলে তো ধনী হয়েছে। যদিও ছোট ভাবিকে তিনি অপছন্দ করলেন। মাকে আমি ঠিক বুঝে উঠতে পারি না। ছোট ভাইয়া যে জীবনে কখনো তার খোঁজ নেন না, তবুও ছোট ভাইয়ের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই। অন্যদিকে বড় ভাই এত কিছু করছেন, বিনিময়ে মা তার কষ্টটুকু অনুভব করতে পারছে না। একবার বলছে না যে আর লাগবে না, তুই এবার দেশে ফির। আর বড় ভাইয়াও এমনি মায়ের অনুগত ছেলে যে মা না বললে সে ফিরবে না। মাকে সে কষ্ট দিবে না কিছুতেই। তবে বড় ভাইয়াকে ফিরতে হলো দেশে। মায়ের মতামত না নিয়ে ফিরতে হলো। সেদিনও বড় ভাইয়া কিছুটা অসুস্থ ছিল। কাজ শুরু করার পর থেকেই মাথা ঘোরাচ্ছিল তার। 3 বেলায় কাজ করছিলেন তিনি। ছোট কন্ট্রাক্টর, তাই হারনেসও ছিল না। তাপমাত্রা ছিল প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রচণ্ড গরমে হঠাৎ কখন যে পড়ে গেলেন নিচে, হয়তো তা নিজেও বুঝতে পারেননি। ভাগ্য ভালো যে ওই দিন তুলনামূলক নিচের দিকে কাজ করছিলেন। না হলে তো জানে বাঁচতেন না। কিন্তু বেঁচে থাকলেও ভাইয়া খুবই গুরুতর আঘাত পেয়েছিলেন। পায়ের গোড়ালি চিরদিনের মতোই অকেজো হয়ে গিয়েছিল। ডাক্তার জানিয়েছে তিনি আর উচ্চতায় কাজ করতে পারবে না। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও তার পক্ষে সম্ভব না। কাজেই তার কাজ চলে যায়। আর ওখানে খানিকটা চিকিৎসা নিয়ে ফিরে আসতে হয় দেশে। এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে দেশে ফিরবে ভাইয়া, আমরা কখনো তা ভাবিনি। দেশে ফিরে যেন আরো অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার কোমরে অসহ্য ব্যথা। ডাক্তার জানালো মেরুদণ্ডের নিচের দিকে ডিস্ক সরে গেছে। পুরোপুরিভাবে বিশ্রামে থাকতে বললেন। এছাড়া মাথায়ও আঘাত পেয়েছেন, হাত ভেঙেছে। আর গোড়ালির বিষয়টা তো চিরতরে থাকবেই। ভাইয়ের অবস্থা এক কথায় বেগতিক। মা কেবল কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে বলতে লাগলেন, জানি না কার নজর পড়েছে আমার সুখের সংসারে। বড় ভাইয়াকে দেখতে গিয়ে চোখের জল আর আটকা রাখতে পারলাম না। এমন কষ্ট পেয়েছে মানুষটা। মা যখন এলেন তাকে দেখতে, তখন ভাইয়ার জ্ঞান ছিল। তবে মাথায় আঘাতের কারণে বোধহয় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেছিলেন। মাকে দেখে হুট করে বলে বসলেন, আমাকে মাফ করে দিও মা। আমি দেশে চলে এসেছি, তবে আমি ইচ্ছে করে আসিনি। ওই দেশে ওরা আমাকে আর রাখল না। আর তোমাকে টাকা পয়সা পাঠাতে পারবো না। ক্ষমা করে দিও। তোমার সোনার ডিমপাড়া হাসির আজকে মৃত্যু ঘটল। অদ্ভুত লাগছিল তার গলার স্বর। মা বের হয়ে চলে গেলেন। বারান্দায় এসে কাঁদতে লাগলেন। সবাই কাঁদছে, অথচ কাঁদছে না কেবল বড় ভাবি। তার চোখের জল যেন সব শুকিয়ে গেছে। কতই তো চোখের জল ফেলে ভাইয়াকে দেশে আসতে বলতেন তিনি। সে সময় হয়তো সব জল শেষ করে ফেলেছেন। ভাইয়াকে পুরোপুরি সুস্থ স্বাভাবিক করতে হলে অনেক টাকার পয়সা চাই। তবে উনি অনেকটা আগের মতোই হতে পারবেন। বড় ভাবি আমায় ডেকে বললেন, আমাকে কখনো টাকা পাঠায়নি তোমার ভাই। কাজেই আমার কাছে কোনো টাকা নেই। বুঝই তো, আমি পরের বাড়ি মেয়ে। আমাকে কেনই বা টাকা পয়সা পাঠাবে?
যাই হোক, মায়ের অ্যাকাউন্টে সব পাঠিয়েছে। এখন মাকেই দিতে বলো। দরকার হয় জায়গা জমি বিক্রি করা হোক। ওনার টাকায় তো দিয়ে রেখেছেন মা সব। মানুষ বেঁচে থাকলে সুস্থ হলে সব আবারও হবে। আগে তো মানুষটা নাকি। আমি হ্যাস্যচোখ মাথা নাড়লাম। এরপর ভাবির কথাগুলো নিজের মতো করে মাকে গিয়ে বললাম। মা জানালেন সব টাকা তো উনি খরচ করে ফেলেছেন সংসারের আয় উন্নতির পিছে। আমি খানিকটা রেগে বললাম, তাহলে জায়গা জমি বিক্রি করো। ভাইয়ার টাকাতেও রাখা হয়েছিল সব। তখন মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, নাকি জমি আঁকড়ে ধরেই থাকবে? ছেলেকে সুস্থ করবে না? বড় ভাবিও সে সময় বাচ্চাদের নিয়ে এসে দাঁড়ালো মায়ের সামনে। মা ঢোক গিলে বললেন, জায়গা তো আমি মিতু আর ছোট নামে রেখেছি। আমার মাথায় যেন বাজ পড়ল। মানে, তুমি এসব কি বলছো? মা চোখের পানি ফেলে বললেন, মিতুকে ওর জামাই দেখোস না কিভাবে অবহেলা করত, অপমান করত আগে, খালি বের করে দিত কথায় কথায়। এর জন্য ওর তো একটা মাথা গোজার ঠাঁই দরকার। কিছুটা জায়গা জমি থাকলে তো মেয়েটার একটা বল থাকে। এর জন্যই আমি ওর নামেই রাখছিলাম। আর ছোট তো তখনও চাকরি পায় নাই। ওর যা পড়াশোনার হাল ছিল, আমি তো ভয়ে ছিলাম যে আমার ছোট ছেলের তো কোনো চাকরি বাকরি হবেই না। ওর ভবিষ্যৎ কি হবে? এরপর আমি তো আর তোর মেজো ভাইয়ের নামে রাখতাম, কিন্তু সেই সুযোগ পাইনি। আগে যারা বেশি বিপদে তাদের নামে রেখেছিলাম। আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। চেঁচিয়ে বললাম, আজব তো, বড় ভাইয়া তোমাকে তার এত কষ্টে উপার্জিত টাকা পাঠাতো বিশ্বাস করে, আর তুমি সেগুলো দিয়ে নিজের ইচ্ছে মতো অন্যদের নামে জায়গা করে ফেললা। তোমার কি বুদ্ধি বিবেচনা নাই? মা কাঁদতে কাঁদতে বললেন, আমি তো জানতাম না যে এমন হবে। আমি তো ভেবেছিলাম ও আরও 15 থেকে 20 বছর বিদেশে থাকবে কমপক্ষে। আপাতত ওর ছোট ভাই বোনদের জন্য সম্পদ করি কিছুটা, এরপর ওর নামেও করব। ও যে তার আগে এমন করুণ দশায় পড়বে সেটা কে জানত? মানে এটা কি মগের মুল্লুক পাইছো তুমি? একজন রক্ত পানি করে টাকা কামাবে, আর সেই টাকা তুমি আরেকজনকে দিয়ে দেবে। আরেকজন বলছিস কেন? ওরা তো তোর ভাই বোনই। ফাইজলামি বন্ধ করো। এখন আপার ছোট ভাইকে বলো জায়গা জমি বেচে টাকা দিতে। ভাইয়ার চিকিৎসা করতে হবে ভালো মতো। ছোট ভাইয়া তো একদম ধনী হয়ে গেছে, আর আপার স্বামী এখন ভালো হয়ে গেছে। ওদের তো কোনো সমস্যা নাই, আর আমি আছি একরকম। ওরা এসব জমি দিয়ে কি করবে? মা এবার আরো কাঁদতে লাগলেন। বললেন, আমি ওদেরকে বলেছি, কিন্তু ওরা ওদের জমি দিতে রাজি না। আমি বললাম, ওদের মানে? ওদের হলো কিভাবে? ওরা কি টাকা দিছে? ওরা টাকা না দিলেও ওদের নামে তো জমি। আমি তো সব ছেলে মেয়ে ভালো করতে চেয়েছিলাম। আমি তো মা। রাগে আমার গা জ্বলে যাচ্ছিল মায়ের কথা শুনে, কিন্তু রাগ পরেও দেখানো যাবে। আমি নিজেকে ধাতস্থ করে বললাম, তাহলে দরকার হয় বাড়ি বিক্রি করো। মা এবার বললেন, বাড়ি কিভাবে বেচব? বাড়ি কি শুধু তোর বড় ভাইয়ের একার নাকি? আজব তো, ভাইয়া বাড়ি করল না, তাতে কি হয়েছে? জায়গাটা তো তোর বাবার। অর্থাৎ সব ভাই বোনেরই হক আছে সেই বাড়িতে। তার ছোট ভাই বলেছে, আইনত এ বাড়ির মালিক সবাই, কেউ চাইলেই সে বাড়ি বেচতে পারবে না। আমার কেবল জোরে জোরে শ্বাস পড়তে লাগলো। ছোট ভাই আর আপা যে এত শয়তানি করতে পারবে আমার ধারণাতেও ছিল না। কেবল অন্যান্য পরিবারে শুনে এসেছি এ ধরনের কাহিনী, কিন্তু নিজের পরিবারে কখনো দেখব তা ভাবিনি। ওরা দুজন ভাইয়াকে দেখতেও এলো না। শেষে ভাইয়ার কাছে যত সামান্য টাকা ছিল ক্ষতিপূরণ হিসেবে পাওয়া, সেগুলো দিয়ে তারপর বড় ভাবির শেষ কিছু গয়না বেচে আর মেজো ভাইয়াও কিছু টাকা দিয়েছিল। ওসব মিলিয়ে ভাইয়াকে চিকিৎসা করিয়ে বাড়ি আনা হলো। তবে আরও ভালো মানের চিকিৎসার প্রয়োজন ছিল ভাইয়ার। অর্থাভাবে পুরোটা তো করোনা হলো না। ডাক্তার বলেছে ভাইয়ার কোনো সামান্যতম ভারী কাজও করতে পারবে না। ভাইয়া বাড়ি ফিরলেন একদম নিশ্চুপ হয়ে। তিনি আর কারোর সাথে একটু শব্দও বললেন না। বাড়ির একপাশে তিনিই থাকেন। একটা রুমে এক প্রকার বন্দি জীবন কাটান। কারোর সাথেই কথা বলেন না, এমনকি মায়ের সাথেও না। মা হা হুতাশ করেন, কান্নাকাটি করেন, বলেন, আমার কি দোষ? আমি তো মা। আমি তো সব সন্তানের ভালো করতেই চেয়েছিলাম। মায়ের উপর রাগ দেখি কি করে থাকছিস তুই? মায়ের এসব কথায় এখন বড় ভাবি খুব রেগে যান। চিৎকার করে ধমক দিয়ে মাকে থামিয়ে দেন। মাও চেঁচান, তবে আগের মতো আর পারেন না। বড় ভাইকে তিনি মাঝে মাঝে বলেন, তোর বউ ইদানিং কেমন করে আমার সাথে দেখিস? ডাইনিটাকে কিছু বলিস না কেন? কিন্তু বড় ভাইয়া আর কোনো কথাই বলেন না। আসলেই
বড় ভাবির মেজাজ সপ্তমে চড়ে থাকে ইদানিং। ভাইয়ার কোনো ইনকাম নেই, সংসারটা যে কোনো হালে চলছে। ভাবি এখন একটা এনজিওতে চাকরি করেন, কাপড় চোপড়ও সেলাই করেন যতক্ষণ বাড়িতে থাকেন। কোনো রকম টেনে টুনে ভাবির সংসারটা চালাচ্ছে, ভাইয়ের ওষুধপত্রের খরচও চালাচ্ছে। আর মা এখানে একরকম শাকসবজি খেয়ে কেবল দিন কাটাতে পারছেন না। তাছাড়া বড় ভাবি চাকরিতে থাকলে তাকে তো রান্নাবান্না করতে হয়, এসব তার ভাল লাগে না। আমাকে তিনি বললেন, বয়স হয়েছে, এসব কি আর পারি বল, এত কাজ করতে। তোর ভাবির যে মেজাজ, 2 পয়সার চাকরি করে ভাব দেখায় আমার সাথে। তোর বড় ভাই আমার সাথে কথা বলে না, যেন কাজ করতে গিয়ে পড়ে গেছে সেটা আমার দোষ। আচ্ছা, আমি কি ওকে ফেলেছি বলতো? কত মানুষ কাজ করে, কেউ তো পড়ে না। সবাই তো কম বেশি ছোট ভাই বোনদের জন্য দায়িত্ব পালন করে। ওর ভাগ্য খারাপ ছিল বলে পড়েছে। আমার উপর রাগ দেখিয়ে লাভ আছে? আমি বুড়ি মানুষ, এসব কথা বলে মা এক সময় মেজো ভাইয়ের বাড়িতে চলে যায় থাকতে। ওখানেই থেতো হয়েছেন তিনি। মেজো ভাইয়ার আর্থিক অবস্থা ভালো, তাকে বেশ ভালো একটা ঘর দিয়েছেন। তার ঘরে এসি আছে, ছোট একটা ফ্রিজও আছে, আবার একটা টিভিও নাকি আছে। মা তো রাত জেগে নাটক সিরিয়াল দেখেন। আমাকে জানালেন তিনি ভালোই আছেন। মেজো ভাবির সংসারে নাক গলানোর ইচ্ছা তার নেই, যা ইচ্ছে করুক। তিনি মাছ মাংস খেতে পারছেন, যা দরকার ছেলে এনে দিচ্ছে, ব্যাস। আর কি লাগে? আমি হেসে বললাম, চাইলে তুমি মেজো ভাবির সংসারে নাক গলাতে পারবে না মা, কারণ মেজো ভাইয়ের মেরুদণ্ড আছে। মা আগের মতোই আমাকে ধমকান, বলেন, চুপ থাক, বেশি বুঝিস না। আমি আবারও হাসি। বেশি আর বুঝলাম কই? বেশি বুঝলে তো এমন পরিবারে বিয়ে করে নিজের জীবন তছনছ করতাম না। তোমার কথায় মা ফোন রেখে দেন। আমার এসব কথা তার ভাল লাগে না। ছোট ভাইয়া গাড়ি কিনেছেন, সে উপলক্ষে মস্ত পার্টি রেখেছেন। যেখানে গিয়ে দেখি মা খুব গর্ব করে সবাইকে বলছে যে তার ছোট ছেলেটি কত পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এসেছে। দেখলাম সে পার্টিতে আপা এসেছে বাহারি সাজে। আপাও বর্তমানে যথেষ্ট উচ্চবিত্ত। মেজো ভাইও এসেছেন দাওয়াত পেয়ে পরিবার নিয়ে। তার অর্থনৈতিক পজিশনও ভালো, নিজের বিজনেস ভালোই দাঁড় করিয়েছেন তিনি। এছাড়াও আমিও দাওয়াত পেয়েছি। আমার স্বামী ভালো মানুষ না হলেও তার অবস্থান তো ভালো। ধনীদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু তালিকায় বেশিরভাগ ধনীরাই থাকে। কাজেই এ আয়োজনে বড় ভাইয়া স্বাভাবিক নিয়মে দাওয়াত পায়নি। আমি বললাম, ছোট ভাইয়া, তোমার জীবনের প্রথম বাইকটা কিন্তু বড় ভাইয়াই কিনে দিয়েছিল, মনে আছে? আর আজ তুমি গাড়ি কিনলে, মানুষটাকে ডাকার প্রয়োজন মনে করলে না? সে হেসে বলল, কি দরকার বলতো? বড় ভাইয়া এসব পার্টির আদব কায়দা জানে। সারা জীবন বিদেশে কামলা দিয়েছে, কথা বলে অশুদ্ধ গ্রাম্য ভাষায়। পোশাক আশাকও কোথায় কি পড়তে হয় জানে না। মানুষজন কি বলবে? মাকে বললাম, তোমার বড় ছেলের কথা মনে পড়ছে না? খুব তো হা হা হি হি করছো। মা রেগে বললেন, আজব কথা বলিস তো, মনে কেন পড়বে না? সে কি আমার সন্তান না? সবসময় মনে থাকে। কিন্তু অসুস্থ শরীর নিয়ে ও এখানে এসে করবেটা কি? আমি চলে এলাম পার্টি থেকে। এত আলো, এত হইচই আমার ঠিক হজম হচ্ছিল না। বড় ভাবিদের অন্ধকার আটপৌরের সংসারে ফিরে এসে তবে চাপার নিঃশ্বাসটা ছাড়লাম। বড় ভাইয়া ইদানিং তার বন্ধুর দোকানে বসে। আর ভাবি তো কাজ করেনি, তবুও ছেলেমেয়েরা বড় হয়েছে, এখন তো ওদের কত খরচ। সেসব কি আর এই অল্প টাকায় হয়? ভাবি চেঁচামেচি করে অভাবের দুঃখবিলাস করতে লাগলেন আমাকে পেয়ে। আগের সে নরম স্বর ভাবির মধ্যে আর অবশিষ্ট নেই। ছেলেমেয়েরাও বাবা মায়ের ওপর জারপনায় বিরক্ত দেখেই বুঝলাম। আমি ভাইয়ার ঘরে গেলাম। অনেকদিন পর ভাইয়া আমার সাথে কথা বললেন। বললেন, জয়কালে সঙ্গী সাথীর অভাব হয় না, কিন্তু ক্ষয়কালে কাউকে এর ধারে কাছেও পাওয়া যায় না। এই সহজ সত্যটা আগে যে কেন বুঝলাম না, বলে অদ্ভুতভাবে হাসলেন তিনি। আমি বললাম, ভাইয়া, তুমি ঠিক আছো তো? ভাইয়া হঠাৎ কণ্ঠস্বর করুণ করে বললেন, শান্তা, সংসারের ভারে ক্লান্ত হয়ে গেছে জানিস। সারাক্ষণ ছেলে মেয়েগুলোর ওপর চেঁচায়, কথা শোনায়। ওকে আমি ঠিক চিনি না। ওর সাথে আমার যোজন যোজন দূরত্ব তৈরি হয়ে গেছে রে। ওর গরিব বাপের কাছ থেকেই হাত পেতে টাকা আনে। আমার ভারী লজ্জা লাগে। ফোন করে যখন বলে, তোমাদের জামাই তো পথের ফকির, করছে আর কি বিদেশ। খুবই খুইয়েছে, কিছুই নেই, বিপদে আছি, 500 টাকা অন্তত দাও। এসব কথা আমার কানে আসলে নিজেকে খুব ছোট লাগে। আমরা ছোট লাগে যখন দেখি আমার বাচ্চারা কোনো বিলাসিতার জিনিস তো চায় না। একজন একটা জ্যামিতি বক্স চাচ্ছে, আরেকজন ক্যালকুলেটর। এরকম পড়াশোনার সামগ্রীগুলো চাইলে ওরা পাচ্ছে না, উল্টা ওদের মা ওদের কথা শোনাচ্ছে।
আর আমি এতই দুর্ভাগা যে নিজের সন্তানদের জীবনে এতটুকু সুখ সচ্ছলতা এনে দিতে পারিনি। আমার সাথে ওরা দরকার ছাড়া কথা বলে না। বলবে বা কি? আমি কি বাবা হওয়ার যোগ্য ওদের? এই জীবন তো আমার ১৬ আনায় মিছে হয়ে গেল রে। সবাই তো তোরা ভালো আছিস। অথচ আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে এমন মানবেতর জীবনযাপন করছি। কেউ ফিরেও দেখছে না। আমার পাশে কেউ রইল না। আমি মাথা নিচু করে রইলাম ভাইয়ার ছোট মুখটা দেখে। ভাইয়ার নীরবতা ভেঙে পুনরায় বলল, তুই কি তোর মেজ ভাইয়ের থেকে কিছু টাকা চেয়ে আমাকে এনে দিতে পারবি? তোর ছোট ভাইয়ের কাছে হাত পাততে লজ্জা লাগে রে। ও দিবে চাইলে আমি জানি। তুই একটু এনে দিস বোন। তাহলে ছেলেমেয়েদের পরীক্ষার ফিসগুলো দেওয়া যাবে। ঘরে অনেক দরকারি জিনিস নেই, ওগুলো আনা যাবে। রোজই এসব নিয়ে তোর ভাবি বাচ্চাদের সাথে চেঁচায়। তুই একটু এনে দে না। এরকম অনুনয় দেখে কি যে খারাপ লাগলো আমার। আমি কথা দিয়ে এলাম, আমি নিজের কথা বলেই মেজো ভাইয়ের থেকে মাসে মাসে টাকা নিয়ে ওনাকে পাঠাবো। বড় ভাইয়ের চোখ দুটো আমি ভুলতে পারছিলাম না। অসুস্থ একজন মানুষ, কিছুটা তো পঙ্গু হয়ে পড়েছেন। তার দু চোখে এই মাঝবয়সে কি অসীম শূন্যতা। কেউ তার পাশে নেই। মা বাবা, ভাই বোন, আত্মীয় বন্ধু কেউই নেই। দুঃসময়ে কাউকে পাওয়া যায় না। স্ত্রীর সাথে দূরত্ব তার অজস্র মাইলের, হওয়াই স্বাভাবিক। বড় ভাবির মনে যে রয়ে গেছে অসীম অভিমানের পাহাড়। অন্যদিকে বাচ্চাদের সাথে বাবার যে বন্ধন, সেটা ভালো করে কখনো তৈরি হয়নি। কেবল মাকে নিয়ে ওতে ব্যস্ত থাকার দরুন হয়তো বাচ্চাদের সাথে অজান্তেই দূরত্ব বাড়িয়ে ফেলেছেন। সবার প্রতি ব্যালেন্স রাখতে পারেননি, কেবল একদিকে ঝুঁকে গেছেন। বাচ্চাদের কাছে কেবল তাদের বাবা একজন ব্যর্থ পিতা। তার ব্যর্থতায় দরুন এমন জীবন কাটাতে হচ্ছে তাদের। অন্যদিকে আপা কিংবা মেজো ভাইয়া অথবা ছোট ভাইয়ের কথাও যদি বলি, সকলে কিন্তু আজ সফল। নিজেদের জীবনকে বেশ জাঁকজমকপূর্ণভাবে উপভোগ করছেন তারা। শেষ বয়সে এসে ভাইয়ের অভাবের সংসারে কষ্ট করতে মাও রাজি নন। তাই তো তিনিও ভিড়েছেন ওদের দলে। কেবল একলা রয়ে গেলেন বড় ভাইয়া। আসলে কঞ্জুস হওয়া যেমন অনুচিত, তেমন অতিরিক্ত দয়ালু হওয়াও ক্ষেত্রবিশেষে উচিত নয়। কাকে কোথায় আগে প্রাধান্য দিতে হবে তা বোঝা উচিত। পাশাপাশি সবকিছুতেই একটা মাত্রা টানা উচিত। বোঝা উচিত নিজেকে বিলীন করে অন্যকে ভালো রাখতে চাওয়া মানুষটা ভালো মানুষ নয়, বরং বোকা। নিজের দুঃসময় নিজেকে পার করতে হয়। ও সময় দুঃখের ভাগিদার কেউই হয় না। তাই খানিকটা হলেও দুঃসময়ে একলা চলার প্রস্তুতি রাখা উচিত। সমাপ্ত।